বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে হচ্ছে 12ই সেপ্টেম্বর 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2026-এর 59তম ক্লাস এবং দেওয়ানি কার্যবিধির 10ম ক্লাস। আজকে আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধির আদেশ 16 থেকে। দেখেন, তো গতদিন আমরা 5টা আদেশ পড়ছিলাম। এই 5টা আদেশের প্রথম যেটা পড়েছিলাম 10 আদেশে ছিল মামলার প্রথম শুনানিতে জবানবন্দি গ্রহণ, তারপরে আবিষ্কার ও প্রকাশ বা প্রকাশ ও পরিদর্শন ছিল 11 আদেশ, স্বীকৃতি ছিল 12 আদেশ, আসসালাম স্যার। দলিল দাখিল, আটক, ফেরত এই সবকিছু ছিল 13 আদেশ। অতঃপর বিচার্য বিষয় বিচার্য বিষয় গঠন ছিল 14 আদেশ। আর মামলার প্রথম শুনানিতে নিষ্পত্তি বা রায় ঘোষণা এটা ছিল 15 আদেশ। তো এখন দেখেন, প্রথম শুনানিতে ধরেন মামলা নিষ্পত্তি হয় নাই, বিচার্য বিষয় গঠন হয়েছে, প্রথম শুনানিতে নিষ্পত্তি হয় নাই, তাহলে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। তাহলে এখন সাক্ষ্য গ্রহণ যদি শুরু হয়, তাহলে সাক্ষীরে কিভাবে সমন দিবে, সাক্ষী কিভাবে আসবে, এই সম্পর্কিত বিস্তারিত বিধিবিধান আলোচনা করেছে 16 আদেশে। তো আমরা একটু পড়ি, দেখেন যে সাক্ষীর প্রতি সমন এবং সাক্ষীর উপস্থিতি, আদেশ 16 এবং ধারা 30 থেকে 32। তাহলে আদেশ 16 এবং এই সম্পর্কিত বিধিবিধানের মিল রয়েছে, সাদৃশ্য রয়েছে কত ধারা থেকে কত ধারা? 30 থেকে 32 ধারা। তো একটু পরে দেখেন যে 32 ও 33 ধারায় উল্লেখিত ক্ষেত্রে কোনো দলিল দাখিল করতে এবং সাক্ষ্য দিতে কোনো ব্যক্তিকে হাজির হতে বাধ্য করতে প্রয়োজনীয় বিধিবিধান 16 আদেশে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ কোনো সাক্ষীরে কিভাবে সমন দিবে, সাক্ষী কিভাবে হাজির হবে, এই বিধিবিধান আছে 16 আদেশে। 16 আদেশের এক বিধি অনুসারে সাক্ষ্য দান, দলিল দাখিলের জন্য যে ব্যক্তির উপস্থিতি অপরিহার্য, সেই ব্যক্তির উপস্থিতির জন্য তার বরাবর সমন দিতে মকদ্দমার সংশ্লিষ্ট পক্ষ আবেদন করতে পারবে। এখানে একটা কথা বলে রাখা ভালো, যখন ফৌজদারি মামলা দায়ের করা হয়, ফৌজদারি মামলার সাথে সাথে সাক্ষীর তালিকা থাকে। যিনি মামলা করে সে থাকে, বাদী বিবাদী যার বিরুদ্ধে মামলা করলো আসামির নাম থাকে, সাক্ষীর তালিকা থাকে। কিন্তু দেওয়ানি মামলায় যখন আর্জি দাখিল করে তখন কিন্তু সাক্ষীর কোনো নাম থাকে না। তো সাক্ষীটা আসলে কারা হবে বা কারে, যেহেতু সাক্ষীর আলাদা করে কোনো নাম থাকে না, তাহলে বিচার্য বিষয় গঠনের পর আবেদন করে এই যে যাদের যাদের সাক্ষী হিসেবে আপনি দাবি করতেছেন তাদের আদালত কি দিবে, সমন দিবে। সমন দিলে তারা সাক্ষ্য দিতে আসবে। আর ফৌজদারি মামলার ক্ষেত্রে কিন্তু সাক্ষীরে সাধারণত সমন দেয় না। সমন দেয় কখন? যদি সে সাক্ষ্য হিসেবে মান্য করা হয়েছে কিন্তু সে আসতেছে না, সেই ক্ষেত্রে সমন দেয়। আচ্ছা, তাহলে দেখেন, এমন আবেদনের সাথে সাক্ষীর খরচ জমা দিতে হবে। কোনো বিধি টিধি মনে রাখার এখন পর্যন্ত দরকার নাই। সমনে হাজিরার সময়, স্থান, উদ্দেশ্য বর্ণনা করতে হবে। তবে কোনো ব্যক্তিকে সাক্ষ্যদানের জন্য, আন্ডারলাইন করবেন, সমন না দিয়েও কেবলমাত্র দলিল দাখিলের জন্য সমন দেওয়া যাবে। 3টে স্টার্ট। এখানে যে বিষয়টা বলা হয়েছে যে কাউকে সাক্ষ্যদানের জন্য সমন দেওয়া যাবে, সাক্ষ্যদান মানে হলো আপনি আদালতে এসে সাক্ষ্য প্রদান করে যান, এটা একটা। অথবা শুধু দলিল দাখিলের জন্য, আপনার সাক্ষ্য দেওয়া লাগবে না, আপনার কাছে অমুক একটা দলিল আছে, অমুক দলিলটা আপনি এসে আমাদের দেখাই যান, এটা হলো দলিল দাখিলের জন্য সমন। তো এখন আমরা চলে আসি, দেখেন এখানে এই 10 বিধিটা মনে রাখতে হবে। 10 বিধি সমন প্রতিপালনে, সমন প্রতিপালন করতে ব্যর্থ হলে তখনকার পদ্ধতি বিধিগত বলেন 10। বলতেছে যে সমন যদি কাউকে দেয়া হলো, সে হাজির হয় নাই অথবা দলিলটা হাজির করে নাই, তখন তার কি হবে, এটা বলছে 16 আদেশের 10 বিধি। সাক্ষ্য দিতে বা কোনো দলিল হাজির করতে যে ক্ষেত্রে কোনো ব্যক্তিকে সমন দেওয়া হয়েছে, সে সমন অনুসারে হাজির হতে বা দলিল দাখিল করতে ব্যর্থ হলে, সমন অনুসারে সে হাজির হয় নাই বা দলিল দাখিল করতে ব্যর্থ হয়েছে, এমন দলিল দাখিল করা, এমন দলিল দাখিল করা অপরিহার্য হলে উক্ত ব্যক্তিকে হাজির হতে বা দলিল দাখিল করতে, দেখেন, হুলিয়া জারি করতে পারে, প্রোক্লেমেশন। সমন দিছে আসে নাই, তাহলে তার প্রতি কি জারি করবে? হুলিয়া। হুলিয়া মানে হলো ঘোষণা।
যে তুমি অমুক তারিখ অমুক সময় হাজির হবা। হুলিয়া জারির পরিবর্তে বা হুলিয়া জারির সময় বা পরে, হুলিয়া জারির পরিবর্তে অথবা হুলিয়া জারির সময় বা পরে উক্ত ব্যক্তিকে জামিন সহ বা জামিন ব্যতীত গ্রেফতারের জন্য ওয়ারেন্ট ইস্যু করতে পারে। ওনারে গ্রেফতারের জন্য ওয়ারেন্টও ইস্যু করতে পারে। তার সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারে, যা ক্রোকের জন্য ব্যয়িত খরচার বেশি হবে না, ক্রোকের আদেশ। তাহলে গ্রেফতারের নির্দেশ দিতে পারে, হুলিয়া জারি করতে পারে, আর তার সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারে। এছাড়া দেখেন, অনধিক 500 টাকা জরিমানা করতে পারে। এছাড়া তার জরিমানা করতে পারে কত টাকা? 500 টাকা। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, এই যে যে আমরা কথাগুলো পড়তেছি, এই এইগুলা আসলে আহ এই 10 আদেশের এই যে যে হুলিয়া জারি করবে, ক্রোক করবে, এগুলা আসলে বলা আসলে 12তে। কততে বলেন? 12, বিধি 12তে। কিন্তু 10-এ হচ্ছে এই আদেশটা দিবে 10-এ, কিন্তু 10-এ কি আদেশ দিবে সেটা বলছে কততে? 12তে। এই যে দেখেন, সাক্ষী হাজির হতে ব্যর্থ হলে তখনকার পদ্ধতি 12। আদালত, আদালতের আদেশ অনুযায়ী সাক্ষী হাজির হতে ব্যর্থ হলে আদালত তাকে অনধিক 500 টাকা জরিমানা আরোপ করতে পারে, তার সম্পত্তি বা সম্পত্তির কোন অংশ ক্রোকের আদেশ দিতে পারে, ক্রোক বা বিক্রয়ের আদেশ দিতে পারে। তো এখানে একটা বিষয় মনে রাখেন যে তার সম্পত্তি মানে কি কি করতে পারে, যে হাজির হয় নাই তারে ক্রোক করতে পারে, 500 টাকা জরিমানা করতে পারে, ক্রোক করতে পারে, এগুলা করতে পারে 12তে বলা আছে, কিন্তু আদেশটা দিবে কততে? 10। এই কারণে 16 আদেশের 10 হলো আপিলযোগ্য আদেশ। আমরা আরো একটা আপিলযোগ্য আদেশ পেলাম, সেটা হলো 16 আদেশের 10। এবং এই 16 আদেশের 12তে এই যে যে ক্রোক করতে পারে, তারপরে আপনার আহ আহ, বিক্রয়ের নির্দেশ দিতে পারে, জরিমানা করতে পারে, এটা অনেকটা মিল আছে কোন ধারার সাথে বা জানেন আপনারা? 32 ধারা। মনে আছে আপনাদের? ওই যে যে হুলিয়া মানে যারে প্রশ্ন প্রণয়ন করছে বা যারা সমন দিতে আসে নাই, ওই জায়গা ছিল যে তারে সম্পত্তি ক্রোক করতে পারে, বিক্রয় করতে পারে, গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে, জামানত প্রদানের নির্দেশ দিতে পারে, 500 টাকা জরিমানা নির্দেশ দিতে পারে। তাহলে এখানে একটু লিখে রাখেন যে 16 আদেশের 12 বিধি সমান সমান 32 ধারা। 16 আদেশের 12 বিধি সমান সমান 32 ধারা। এবং এই 16 আদেশের 12 বিধিতে মানে 12 বিধি অনুসারে আদেশটা দিচ্ছিল 10-এ। তাহলে 10 একটা আপিলযোগ্য আদেশ, অর্থাৎ যদি কাউকে গ্রেফতার করে, যদি কাউকে সম্পত্তি ক্রয় বিক্রয় করে, যদি কাউকে 500 টাকা জরিমানা প্রদানের নির্দেশ দেয়, তাহলে তার প্রতিকার কি? আপিল, বিবিধ আপিল দায়ের করা। তাহলে আমরা এখন পর্যন্ত দেখেন আপিলযোগ্য আদেশ পেলাম 7-এর 10, 8-এর 10, 9-এর 9, 9-এর 13, 10-এর 4, 11-এর 21, আর এই যে হলো 16-র 10। এছাড়া আমরা আরো একটা বিধি এখানে মনে রাখতে হবে, পক্ষ কর্তৃক সাক্ষ্য দিতে অস্বীকৃতির ফলাফল, বিধি 20 পাইছেন? পক্ষ কর্তৃক সাক্ষ্য দিতে অস্বীকৃতির ফলাফল, বিধি 20, 3টে স্টার দেন। আপনি সমন দিছেন, আসছে, আসার পরে এখন সে সাক্ষ্য দিতে চাইতেছে না। ওই হুমায়ুন আহমেদের নাটক আছে দেখবেন, হাবলঙ্গের বাজারে, ওই জায়গায় ওই ডাক্তার ইজাজুল ইসলাম থাকে, উনারে বলতেছে যে তার বাবা বিয়ে দেবে, আর সে হলো বিয়ে করবে না, সে বলতেছে বিয়ে করবো না, লজ্জা লাগে। বুঝতে পারছেন? তাহলে এই জায়গা উনি সমন পর্যন্ত আসছে, এখন সাক্ষ্য দিতে ওনার লজ্জা লাগতেছে। তো এই ক্ষেত্রে ওনার বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করবে 16 আদেশের 20 বিধিতে। দেখেন, আদালত কর্তৃক তলব করা হয়েছে এমন কোন পক্ষ সাক্ষ্য দিতে গোল দিবেন, অস্বীকৃতির ফলাফল 16 আদেশের 20 বিধিতে আলোচনা করা হয়েছে। আদালতে হাজির কোন পক্ষ আইনগত কারণ ব্যতীত সাক্ষ্য দিতে বা দখলে থাকা দলিল উপস্থাপন করতে অস্বীকার করলে উক্ত ক্ষেত্রে আদালত গোল দিবেন রায় ঘোষণা করতে, এমন রায়ের বিরুদ্ধে রায় ঘোষণা করতে পারে, ঠিক আছে, রায় ঘোষণা করতে পারে, আর এমন রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে।
তো তাহলে এখানে দুইটা আপিলযোগ্য আদেশ আছে, 16 আদেশের 10 এবং 16 আদেশের 20। তো 10-এ তো ওই যে জরিমানা টরিমানা প্রয়োগ করতে পারে, আর 20-এ হলো রায় ঘোষণা করবে। এখন এই রায় ঘোষণাটা কার বিরুদ্ধে করবে? বাদী অথবা বিবাদী, যে পক্ষের সাক্ষী এসে সাক্ষ্য দিতে অস্বীকার করছে, সেটা বাদীও হতে পারে, সেটা বিবাদীও হতে পারে। এরকম একটা রায় ঘোষণার বিধান আমরা পড়ছি 10 আদেশের 4 বিধিতে, মনে আছে কিনা? ওই যে আইনজীবীর প্রশ্ন করছে, আইনজীবী উত্তর দিতে পারে নাই, বলছে পক্ষরে হাজির করো, পক্ষ যদি না আসে তাহলে রায় ঘোষণা করবে, হোক তিনি বাদী হোক তিনি বিবাদী। তো জেনে রাখা ভালো, দেখেন আদালতের আদেশ অনুযায়ী সাক্ষী হাজির হতে ব্যর্থ হলে আদালত তাকে অনধিক 500 টাকা জরিমানা আরোপ করতে পারে 16 আদেশের 12 বিধির অধীন। 500 টাকা জরিমানা করতেছে 16 আদেশের 12-তে, বাট আদেশটা দিচ্ছে 10-এ। 12 কিন্তু আপিলযোগ্য আদেশ না, আপিলযোগ্য আদেশ কত? 10। এই যে দেখেন 16 আদেশের 10 বিধির অধীন বা 16 আদেশের 20 বিধির অধীন প্রদত্ত কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যায়। বুঝছেন? তাহলে 16 আদেশের আপনি মোট 3টা বিধি মনে রাখবেন, প্রথমত 10 আর 20, আর হলো 12। ওই যে 10-এ যে 500 টাকা জরিমানা করে, সম্পত্তি ক্রয় বিক্রয় করে, গ্রেফতার করে, এই কথাগুলো বলা আছে 12-তে, কিন্তু আদেশটা দিচ্ছে কততে? 10-এ। অর্থাৎ যারে সমন দিছিল সাক্ষ্য প্রদানের জন্য, যারে সমন দিছিল হাজির হওয়ার জন্য, সে যদি হাজির না হয় তার বিরুদ্ধে অ্যাকশন নিবে 16 আদেশের 10-এ। কিন্তু 10-এ কি অ্যাকশন নিবে সেটা বলা আছে 16 আদেশের 12 বিধিতে। এবং 16 আদেশের 10-এ যে অ্যাকশনটা নিল তার বিরুদ্ধে প্রতিকার হচ্ছে আপিল, কারণ 16 আদেশের 10 একটা আপিলযোগ্য আদেশ। আর যারে সমন দিল সে এসেছে, কিন্তু আসার পরে সে সাক্ষ্য দিতে অস্বীকার করতেছে, সে সাক্ষ্য দিবে না, তাহলে তার বিরুদ্ধে রায় ঘোষণা করবে 16 আদেশের 20-এ। 16 আদেশের 20 বিধিও একটা আপিলযোগ্য আদেশ। ঠিক। তো আমরা বিগত বছরের 1 নং প্রশ্নটা যদি একটু পড়ি, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 অনুযায়ী সাক্ষ্য প্রদানের জন্য কোনো ব্যক্তিকে সমন দেওয়া সত্ত্বেও তিনি হাজির না হলে তাকে সর্বোচ্চ কত টাকা জরিমানা করা যায়? 500 টাকা না? 500 টাকা। একই ধরনের প্রশ্ন পরের বছরও এসেছে, পরেও এবার এসেছে। সেলফ প্র্যাকটিসের 1, 3, 6 এগুলা মোটামুটি গুরুত্বপূর্ণ। 6 নং প্রশ্নটা যদি পড়ি, দেখেন যে আদালত কর্তৃক তলব হলে কোনো পক্ষ সাক্ষ্য প্রদানে অস্বীকার করার কারণে আদালত দেওয়ানি কার্যবিধির 16 আদেশের 20 বিধির অধীন রায় ঘোষণা করলে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার হতে পারে কি বলেন? আপিল। অ্যাকচুয়ালি এটা হলো বিবিধ আপিল, কারণ আদেশের বিরুদ্ধে যে আপিলটা করা হয় সেটাকে কি বলে? বিবিধ আপিল। কোনো প্রশ্ন থাকলে বলেন। আদেশ আদেশের পয়েন্টে ওই জায়গাও আছে না কিছু? আচ্ছা, উনি প্রশ্ন করছেন যে অর্ডার 43 কেন বললো, এটা আপিলযোগ্য আদেশ, সব আদেশের বিরুদ্ধে আপিল করা যায় না। কোন কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যায় সেই আদেশগুলার তালিকা দেওয়া আছে 43 আদেশে। মানে এই যে 16 আদেশের 10 বিধি যে আপিল যোগ্য, এটা তো 16 আদেশের 10-এ বলা নাই, এটা বলা আছে কোথায়? 43 আদেশে। যেরকম 7 আদেশের 10 বিধি আপিল যোগ্য আদেশ, 7 আদেশের 10-এ বলা নাই, কোথায় বলা আছে? 43 আদেশে। 8-এর 10, 9-এর 9, 9-এর 13, 10-এর 4, 11-এর 21, 16-এর 10, 16-এর 20, এই যে যে আপিল যোগ্য এইগুলা কিন্তু ওই আদেশে বলা নাই, এগুলা বলা আছে কত আদেশে? 43 আদেশে। অনলাইনে কোনো প্রশ্ন থাকলে হাত তুলেন। 17 আদেশ পড়বো আমরা, দেখেন খুবই গুরুত্বপূর্ণ। 2025 সালে 17 আদেশের বিধান সংশোধন করছে। মুলতবি বা স্থগিতকরণ, অ্যাডজর্নমেন্ট, আদেশ 17। মুলতবি কাকে বলে? একটা মামলা যখন চলতে 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 বাদী আসে নাই, বিবাদী আসছে, তখন বাদীর পক্ষে আবেদন করলো যে ওনার আজকে মামলা কার্যক্রম মুলতবি রাখা হোক। বা কোনোদিন বাদী আসে নাই, বাদী আসছে, বিবাদী পক্ষ আসতে পারে নাই, তখন তারা সময়ের আবেদন করে। আমরা সাধারণত যেটা বলি সময়ের আবেদন করে, সময়ের আবেদনকেই বলে মুলতবি আবেদন। বুঝতে পারছেন? তো এই মুলতবি সম্পর্কে আলোচনা করেছে দেওয়ানি কার্যবিধির 17 আদেশে।
2025 সাল এখনো বলি নাই, জাস্ট বলছি 17 আদেশের একটা সংশোধনী আছে 2025 সালে হয়েছে। ধৈর্য ধরেন, কি হয়েছে বলে দিব। তো তার আগে আসেন আসেন মুলতবি অর্থ কি? মুলতবি অর্থ, আইনে মুলতবি অর্থ হলো আদালতের কার্যপ্রণালীতে কোনো মামলার শুনানি পরবর্তী কোনো তারিখ পর্যন্ত গোল দেবেন, স্থগিত বা মুলতবি করা। পরবর্তী কোনো তারিখ পর্যন্ত স্থগিত অথবা মুলতবি করা। শুনানি কোনো নির্দিষ্ট তারিখ পর্যন্ত কিংবা অনির্দিষ্ট কালের জন্য মুলতবি করা যেতে পারে, কোনো নির্দিষ্ট তারিখ বা অনির্দিষ্ট কালের জন্য। সাধারণ নিয়ম হলো কোনো মকদ্দমার শুনানি শুরু হলে তা চলমান থাকবে, কিন্তু বাস্তবিক অর্থে আন্ডারলাইন করবেন, হঠাৎ অসুস্থতা, দুর্ঘটনা এড়ানো যায় না। এমন অবস্থার প্রেক্ষাপটে মকদ্দমার কোনো পক্ষ আদালতে হাজির নাও হতে পারে এবং তখন শুনানি মুলতবির আবেদন করা প্রয়োজন হয়। এখন আমরা চলে আসি বিধি 1, মুলতবি মঞ্জুর করা, গ্রান্টিং অ্যাডজর্নমেন্ট। অ্যাডজর্নমেন্ট মানে কি? মুলতবি। মকদ্দমার শুনানি মুলতবির জন্য বা সময় প্রার্থনা করে দেওয়ানি কার্যবিধির 17 আদেশের এক বিধির অধীন আবেদন করতে হয়। কত আদেশের কত বিধি? 17 আদেশের এক বিধি। দেওয়ানি কার্যবিধির 17 আদেশের এক বিধি অনুযায়ী আদালত গোল দিবেন যথেষ্ট কারণে, যথেষ্ট কারণে মকদ্দমার গোল দিবেন যে কোনো স্তরে পক্ষগণের কিংবা তাদের কোনো পক্ষকে সময় মঞ্জুর করতে পারে এবং মকদ্দমার শুনানি মুলতবি রাখতে পারে। মকদ্দমার শুনানি মুলতবি রেখে আদালত পরবর্তী শুনানির জন্য দিন নির্ধারণ করতে পারে। শুনানি মুলতবি রেখে আদালত মূলত সময় মঞ্জুর করে। তাহলে এখানে মোটামুটি এটা জানলাম যে মুলতবি আবেদন কখন করা যায়? যে কোনো পর্যায়ে করা যায়। কি কারণে করা যায়? যথেষ্ট কারণে করা যায়। তারপরে দেখেন, মুলতবি মঞ্জুর করা বা না করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা, ডিসক্রিশনারি পাওয়ার। আপনি সময়ের আবেদন চাইলেই বিচারক কিন্তু দিতে বাধ্য না, মঞ্জুর করতেও পারে নাও পারে। তারপরে দেখেন, একবার সাক্ষ্য শুনানি শুরু হলে হাজির সকল সাক্ষ্যের জবানবন্দি গ্রহণ না করা পর্যন্ত সাক্ষ্য গ্রহণ চলমান থাকবে। এখন আমরা চলে আসি মুলতবির সংখ্যা ও খরচ। বিধি 1 মনে রাখলেই হবে, উপবিধি মনে রাখার প্রয়োজন নাই। ফৌজদারি মামলার প্রেক্ষাপটে যদি আসি, ফৌজদারি মামলায় কয়বার মুলতবি আবেদন করবে, খরচ টরচ এরকম কোনো ব্যাপার সেবার ফৌজদারি মামলায় নাই। বাদীও অসংখ্যবার চাইতে পারে, বিবাদীও অসংখ্যবার চাইতে পারে। ওই জায়গায় বলা নাই, আইনে বলা নাই যে এতবার চাওয়া যাবে আর বা এতবারের বেশি চাইলে খরচ দিতে হবে। কিন্তু দেওয়ানি মামলায় একটা সংখ্যা আছে যে বাদী এত কয়বার পারবে খরচ ছাড়া, এতবার পারবে খরচ সহ। বিবাদীও এতবার পারবে খরচ ছাড়া, এতবার পারবে খরচ সহ। এর বেশি তারা মুলতবি আবেদন করতে পারবে না। তাহলে একটু পড়ি দেখেন, মুলতবির সংখ্যা ও খরচ কত হবে সেটা মূলত দুইটি বিষয়ের উপর নির্ভর করে, যথা মকদ্দমার কোন পর্যায়ে মুলতবি মঞ্জুর করা হচ্ছে এবং কতগুলো মুলতবি মঞ্জুর করা হয়েছে। দেওয়ানি কার্যবিধির 17 আদেশে শুনানিকে, আন্ডারলাইন করেন, 17 আদেশে শুনানিকে গোল দিবেন দুইটি পর্যায়ে। শুনানিকে দুইটি পর্যায়ে ভাগ করা হয়েছে। কয়টি পর্যায়ে? দুইটি পর্যায়ে। সাক্ষ্য শুনানির পূর্বে মকদ্দমা শুনানি, আর একটা হলো শুধুমাত্র সাক্ষ্য শুনানি। আচ্ছা বলেন তো, দেওয়ানি মামলায় সাক্ষ্য গ্রহণ পর্যায়টাকে কি বলে জানেন? কতদিন বলছিলাম? পিএইচ, পারেন্টরি হিয়ারিং, অর্থাৎ চূড়ান্ত শুনানি। তাহলে এখানে দেখেন, তবে 17 বিধিতে এটা সুস্পষ্ট উল্লেখ করা হয়নি। মুলতবির ক্ষেত্রে গোল দেবেন, দুইটি পর্যায়ে উল্লেখ করছে, দুইটা পর্যায়। একটা দেখেন, চূড়ান্ত শুনানির পূর্বে মুলতবি, পূর্বে আন্ডারলাইন করেন, চূড়ান্ত শুনানির পূর্বে মুলতবি। অ্যাডজর্নমেন্ট বিফোর পারেন্টারি হিয়ারিং, বিধি 1-3, মনে থাকলে ভালো, না থাকলে সমস্যা নাই। পাইছেন? বিধি 17 আদেশের 1-3। 2 নাম্বার দেখেন, চূড়ান্ত শুনানির পূর্ব পর্যায়ে মুলতবি। একটা হলো চূড়ান্ত শুনানির পূর্বে, আর একটা হলো কি চূড়ান্ত শুনানি পর্যায়ে, একটা পারেন্টরি হিয়ারিং। আমরা প্রথমে চলে আসি চূড়ান্ত শুনানির পূর্বে, বিফোর পারেন্টরি হিয়ারিং। 17 আদেশের 1 বিধির 3 উপবিধিতে বলা হয়েছে
notwithstanding anything contained in subrules 1 subrules A and 2, the court shall not grant more than 6 adjournment. 6 এর জায়গা 4 করেন, 4 FOUR 6 লেখা দেখছেন পুরাতন বইতে, অথবা নাই সমস্যা নাই, আমি বলে দিচ্ছি পুরাতন বইতে কোথায় সংশোধন করবেন বলে দেব। In a suit before peremptory hearing at the instance of either party to the suit, এর অর্থ হলো, দেখেন বাংলাটা দেখেন, সুতরাং চূড়ান্ত শুনানির পূর্বে অ্যাডজর্নমেন্ট বিফোর পারেম্পটরি হিয়ারিং, আদালত বিনা খরচায়, বলতেন বিনা খরচায় মকদ্দমার যে কোনো পক্ষকে অনধিক 6টি কেটে 4টি করেন, 4টি মুলতবি মঞ্জুর করতে পারে। ব্র্যাকেটে লেখেন 2025 সংশোধনী 4টা, আগে ছিল 6টা। আগে খরচ ছাড়া চূড়ান্ত শুনানির পূর্বে বাদী পক্ষে 4 বার, বিবাদী পক্ষে 4 বার মুলতবি মঞ্জুর করতো, খরচ ছাড়া। আগে 6টা, 6 বার, বাদী পক্ষে 6 বার, বিবাদী পক্ষে 6 বার। কিন্তু বর্তমানে 2025 সালে এটাকে কমিয়ে আনা হয়েছে, এখন হলো 4 বার। চূড়ান্ত শুনানির পূর্বে বাদী পক্ষে 4 বার, বিবাদী পক্ষে 4 বার, কি খরচ ছাড়া। বুঝতে পারছেন? তবে চূড়ান্ত শুনানির পূর্বে গোল দিবেন সর্বনিম্ন 200, সর্বোচ্চ 1000 টাকা খরচা প্রদানের শর্তে আদালত আরো সর্বোচ্চ গোল দিবেন 3টি মুলতবি মঞ্জুর করতে পারে। তাহলে খরচ সহকারে 3টা, খরচ ছাড়া পারে কয়টা? 4টা, আর খরচ সহকারে 3টা। বাদী পক্ষে 3টা, বিবাদী পক্ষে 3টা। এই জায়গা খরচের কথা বলছে, খরচ কত কত টাকা? খরচ হলো সর্বনিম্ন 200, সর্বোচ্চ কত? 1000। বুঝছেন? এখন আমি একটু ব্যাখ্যা দিই, তাহলে দেখেন। হ্যাঁ ভালো আছো, বসো। তাহলে চূড়ান্ত, যে বুঝি না, বলতেছি শোনে, অস্থিরস্থান কাজে শোনেন। তাহলে চূড়ান্ত শুনানির পূর্বে যে কোনো পক্ষের অনুকূলে, ধরেন বাদীর কথা ধরি, বাদী খরচ ছাড়া পাবে 4 বার, আর খরচ সহ পাবে 3 বার। কত? 4 আর 3 7। তাহলে বিবাদী খরচ ছাড়া পাবে 4 বার, আর খরচ সহ কয়বার? 3 বার, 7। তাহলে বাদীও 7 বার, বিবাদীও 7 বার। তাহলে চূড়ান্ত শুনানির পূর্বে উভয় পক্ষের অনুকূলে মোট কয়বার? 14 বার। 7 7 14। বুঝছেন? যদি বলে চূড়ান্ত শুনানির পূর্বে উভয় পক্ষের অনুকূলে খরচ ছাড়া কয়বার? খরচ ছাড়া 8 বার, 4 4 8, 4 4 8। বুঝছেন? তাহলে 2025 সালে এখানে জাস্ট একটা কথাই চেঞ্জ হয়েছে, সেটা হলো আগে ছিল খরচ ছাড়া 6 বার, এখন হয়েছে কত? 4 বার। খরচা দিলেও আদালত 3টির বেশি মুলতবি দিবে না। সুতরাং দেখেন, সুতরাং চূড়ান্ত শুনানির আগে বিফোর পারেম্পটরি হিয়ারিং আদালত প্রত্যেক পক্ষকে খরচ ছাড়া 6টি কেটে 4টি মুলতবি মঞ্জুর করতে পারে, এবং খরচ সহ উইথ কস্ট 3টি মুলতবি মঞ্জুর করতে পারে। অর্থাৎ চূড়ান্ত শুনানির পূর্বে প্রত্যেক পক্ষকে খরচ বাদে 4টি এবং খরচ সহ কয়টি? 3টি, মোট 9টির জায়গা কয়টি হবে বলে? 7টি মুলতবি মঞ্জুর করতে পারে। বুঝছেন? তারপরে দেখেন, যে পক্ষ এমন মুলতবি প্রার্থনা করবে সেই পক্ষ অন্য পক্ষকে আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে এমন খরচা প্রদান করবে। মানে খরচাটা কত? 200 থেকে 1000। সর্বনিম্ন 200, সর্বোচ্চ কত? 1000। যদি বাদী সময়ের আবেদন করছে, আদালত বাদীরে বললো তুমি 500 টাকা খরচ দাও, তাহলে 500 টাকা পাবে কি? বিবাদী। যদি বিবাদী আবেদন করে, তাহলে বিবাদী 500 টাকা দিলে পাবে কে? বাদী। এমন খরচা বাদী প্রদান করতে ব্যর্থ হলে মকদ্দমাটি খারিজ হবে, ডিসমিস দ্য সুট। এই যে দেখেন, বাদী যদি মামলার খরচ দিতে ব্যর্থ হয়, তাহলে বাদীর মামলা কি হবে? খারিজ হবে। তাহলে আমরা আরো এক জায়গায় খারিজ পাইছি, আমরা 9 আদেশে খারিজ পাইছি, 11 আদেশে খারিজ পাইছি, আর এই যে বললাম 17 আদেশে মামলা খারিজ। এবং বিবাদী প্রদান করতে ব্যর্থ হলে মকদ্দমাটি একতরফা নিষ্পত্তি হবে। একতরফা নিষ্পত্তি, একতরফা ডিক্রি না, কিন্তু একতরফা নিষ্পত্তি এর আগে কোথায় পেয়েছিলাম বলেন? পুরস্কার আছে বলতে বললে বলেন।
8 আদেশের এক বিধিতে 60 কার্যদিবসের মধ্যে লিখিত জবাব জমা না দিলে একতরফা নিষ্পত্তি। আর এই যে পেলাম যে বিবাদীরে খরচ দিতে বলছে দেয় নাই, এক্ষেত্রেও কি একতরফা নিষ্পত্তি। বুঝছেন? এবার দেখেন, একটু এতটুকু কে বুঝেন নাই বলেন, দ্রুত বলেন, কে বুঝেন নাই? সরল বিশ্বাসেই বলেন। কি যে কোন কিছু শুনি না, আমার কানে সমস্যা, একটু জোরে বলেন। আপনার জন্য পড়া লাগবে। দেখেন, চূড়ান্ত শুনানির পূর্বে বর্তমানে মানে অ্যাডজমেন্ট যে মুলতবি, এটা দুইটা পর্যায়ে আছে, এটা আগেও ছিল এখনো আছে। একটা হলো চূড়ান্ত শুনানির পূর্বে, আর একটা হলো চূড়ান্ত শুনানি পর্যায়ে। তো চূড়ান্ত শুনানির পূর্বে আগে যে কোনো পক্ষ মানে হলো যে কোনো এক পক্ষ, আইদার প্লেইন্টিফ অর ডিফেন্ডেন্ট, তারা আগে খরচা ছাড়া সময়ের আবেদনের করতে পারতো 6 বার খরচ ছাড়া। কিন্তু 2025 সালের সংশোধনীতে এই 6 বারের জায়গায় করা হয়েছে কত, 4। এতটুকুই, আর চেঞ্জেস নাই। আর খরচ সহ করতে পারে 3 বার। তাহলে খরচ হলো সর্বোচ্চ 1000, সর্বনিম্ন 200। তাহলে যে কোনো পক্ষের অনুকূলে খরচ সহ বা খরচ ছাড়া 4 আর 3 7, আর বাদী 7 বার, বিবাদী 7 বার, মোট কয়বার? এই হলো কথা। এখন দেখেন, খরচটা আপনার কাছ থেকে নিয়ে আর একজনকে দিয়ে দিবে, শেষ। হ্যাঁ, দেখেন, চূড়ান্ত শুনানি পর্যায়ে মুলতবি এট দ্য পারেন্টরি হিয়ারিং, এটা হলো পর্যায়ে, চূড়ান্ত শুনানি পর্যায়ে। এক বিধির 4 উপবিধি। তো চূড়ান্ত শুনানির পর্যায়ে কোনো মুলতবি মঞ্জুর হবে না। সুতরাং চূড়ান্ত শুনানি পর্যায়ে খরচ ছাড়া, আন্ডারলাইন করেন, চূড়ান্ত শুনানি পর্যায়ে খরচ ছাড়া কোনো মুলতবি মঞ্জুর করার বিধান নাই। অর্থাৎ যখন সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে গেল, তখন যদি আপনি সময়ের আবেদন করেন, কোনো টাকা পয়সা ছাড়া একবারও মানে সময়ের আবেদন মঞ্জুর করবে না, একবারও নাই। কিন্তু চূড়ান্ত শুনানির পূর্বে ছিল কয়বার? 4 বার। কিন্তু সাক্ষ্য গ্রহণ বা চূড়ান্ত শুনানি শুরু হয়ে গেলে খরচ ছাড়া একবারও হবে না। কিন্তু ন্যায় বিচারের স্বার্থে এবং খরচ সহ উইথ কস্ট আদালত প্রত্যেক পক্ষকে গোল দিবেন সর্বোচ্চ 3টি মুলতবি মঞ্জুর করতে পারে। তবে খরচ সহ কয়টা? 3টা। এমন খরচার পরিমাণ হতে পারে, গোল দিবেন সর্বনিম্ন 200, সর্বোচ্চ কত? 1000। বুঝছেন? তাহলে চূড়ান্ত শুনানি পর্যায়ে প্রত্যেক পক্ষের অনুকূলে খরচ ছাড়া কয়বার? একবারও না। খরচ সহ কয়বার? 3বার। সর্বোচ্চ খরচ কত? 1000। সর্বনিম্ন কত? তাহলে আপনার মনে রাখার যে সহজ তরিকা, সেটা হলো খরচ সহ পূর্বেও যা পরেও তাই। পূর্বেও 3বার, পরেও 3বার। খরচ পূর্বেও 1200, এখানেও 1200। বুঝছেন? এবার দেখেন, যে পক্ষ এমন মুলতবি প্রার্থনা করবে সেই পক্ষ অন্য পক্ষকে আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে এমন খরচ প্রদান করবে। দেখেন, যে পক্ষ এমন মুলতবি প্রার্থনা করবে সেই পক্ষ অন্য পক্ষকে আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে এমন খরচা প্রদান করবে। এমন খরচা বাদী প্রদান করতে ব্যর্থ হলে বাদীর মামলাটি খারিজ হবে, এবং বিবাদী প্রদান করতে ব্যর্থ হলে একতরফা কি হবে? নিষ্পত্তি হবে। বুঝছেন না? এবার আমরা ছকটায় চলে আসি। দেখেন ছকটায় যে চূড়ান্ত শুনানির পূর্বে মুলতবি 6টা, 6টা কেটে কত লিখবেন? 4টা। আর 3টা ঠিক আছে। তাহলে খরচ সহ বা খরচ ছাড়া জায়গাতে 9টা হবে, কয়টা? 7টা। এটা ঠিক করে নেন, 7টা। আর আপনার মধ্যে ঠিক আছে? 7টা দেওয়া আছে? ঠিক আছে। চূড়ান্ত শুনানির পর্যায়ে মুলতবি একটিও না, 3টি, 3টি। তাহলে 200 টাকা, 1000 টাকা, এটা ঠিক আছে। আচ্ছা, তো তারপরে ব্যাখ্যায় যদি চলে আসি, যে চূড়ান্ত শুনানির আগে, বিফোর পারেন্টরি হিয়ারিং, আদালত প্রত্যেক পক্ষকে খরচ ছাড়া 4টি মুলতবি মঞ্জুর করতে পারে। 6টি জেদার আছে, তারা কয়টা লাগবেন? 4টি। আর খরচ সহ 3টি মুলতবি মঞ্জুর করতে পারে। অর্থাৎ চূড়ান্ত শুনানির পূর্বে প্রত্যেক পক্ষকে 6টি এবং খরচ সহ 3টি, মোট 9টি আছে, লিখবেন কত? 60টি। 60টি। তারপরেরটা, তারপরের পয়েন্ট দেখেন, এটা তো আমরা পড়ছি, পরের পয়েন্টটা পড়তেছি না, লাস্টের টিক চিহ্নটা পড়ি, এটা দেখেন।
যে পক্ষের মুলতবি মঞ্জুর করা হয় সেই পক্ষ অন্য পক্ষকে মুলতবি খরচ প্রদান করবে, পাইছেন? যে ক্ষেত্রে উভয় পক্ষ মুলতবির আবেদন করে, মানে বাদীও আবেদন করছে, বিবাদী আবেদন করছে। দিনেশ কি হয়েছে আপনার? খালি আশেপাশে তাকান কেন? যে ক্ষেত্রে উভয় পক্ষ মঞ্জুর আবেদন করছে, বাদীও সময়ের আবেদন করছে, বিবাদীও সময়ের আবেদন করছে, আদালত খরচ সহ মুলতবি মঞ্জুর করে, উক্ত ক্ষেত্রে আদালত মুলতবি গোল দিবেন, খরচ সহ গোল দিবেন, রাজস্ব হিসেবে অ্যাজ রেভিনিউ গোল দিবেন, রাষ্ট্রের অনুকূলে প্রদান করতে প্রত্যেক পক্ষকে আদেশ প্রদান করবে। বিষয়টা একটু গুরুত্বপূর্ণ দেখেন, মানে বাদীও সময় চাইছে, বিবাদীও সময় চাইছে, এবং আদালত উভয়ই বলছে খরচ দিবা। তাহলে উভয়ই খরচ দিতে বললে এই খরচটা চলে যাবে কার কাছে? রাষ্ট্রের করলে কি হিসেবে? রেভিনিউ, রাজস্ব হিসেবে। এখন আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, আমি করিয়ে দিই, তার প্রশ্নটা করে দিই যে এক পক্ষ যেহেতু দুই পক্ষই সময় চাইছে, তাহলে এক পক্ষ করলেই তো হতো আবেদন, আর এক পক্ষ না করলে তো সমস্যা ছিল না? না, সমস্যা আছে, সমস্যা আছে। এখন বাদী আসতে পারে নাই, বিবাদীও আসতে পারেন নাই, তাহলে আপনি না করে কেমনে থাকবেন? বাদী আসতে পারেন নাই, বাদীর সময়ের আবেদন করতে, কিন্তু আপনি আসতে পারেন নাই, সময়ের আবেদন করেন নাই, তার মানে তো আপনি হাজির হন নাই। তাহলে তো আপনার বিরুদ্ধে মামলা খারিজ হবে, নইলে একতরফা ডিক্রি হবে। বুঝতে পারছেন? তাহলে যদি উভয় পক্ষই সময়ের আবেদন করে এবং খরচ দিতে বলে, তাহলে খরচটা পাবে কে? রাষ্ট্র। আচ্ছা, এখন দেখেন, সর্বনিম্ন মুলতবি খরচ 200 টাকা, আর সর্বোচ্চ কত? 1000। এখন আমরা জানি মুলতবি খরচ না দিলে বাদীর মামলা হয় খারিজ, আর বিবাদীর মামলা হয় একতরফা নিষ্পত্তি। দেখেন, 17 আদেশের এক বিধির অধীন আদালত বাদী পক্ষকে খরচ প্রদানের আদেশ দিলে এবং বাদী যদি খরচ প্রদানে ব্যর্থ হয়, তাহলে আদালত মামলাটি খারিজ করে দিতে পারে, এটা তো আমরা জানি। আর বিবাদী পক্ষকে খরচ প্রদানের আদেশ দিলে যদি বিবাদী খরচ প্রদানে ব্যর্থ হয়, তাহলে আদালত মামলাটি একতরফা সূত্রে নিষ্পত্তি বা ডিসপোজড অফ এক্সপার্টির আদেশ দিতে পারে, এটা আমরা মোটামুটি জানি। এখন কথা হলো যে এই খারিজ আদেশ বা একতরফা নিষ্পত্তির বিরুদ্ধে বাদী বা বিবাদীর গণপ্রতিকার আছে কিনা। প্রথমে একটা কথা মনে রাখেন যে 17 আদেশের যে যত অর্ডার হোক না কেন, সব অর্ডার ভিতরে রিভিশন করা যায়। সময়ের আবেদন মঞ্জুর করতে রিভিশন, সময়ের আবেদন না মঞ্জুর করতে রিভিশন, মামলা খারিজ করতে রিভিশন, একতরফা নিষ্পত্তি হয়েছে রিভিশন। 17 আদেশে কোনো আপিল যোগ্য আদেশ নাই। সো 17 আদেশ রিলেটেড কোনো প্রশ্ন আসলেই এখানে একটা প্রতিকার অবশ্যই আছে, সেই প্রতিকারটা কি? রিভিশন। ইভেন ফৌজদারি মামলার ক্ষেত্রেও রিভিশন, ফৌজদারি মামলার ক্ষেত্রেও সময়ের আবেদন মঞ্জুর না মঞ্জুর যাই হোক না কোনো প্রতিকার কি? রিভিশন। তো এখন আমরা চলে আসি খারিজ আদেশ বা একতরফা ডিক্রি সরাসরি বাতিল। এটা নতুন বইতেও কি সরাসরি বাতিল এই কথাটা লেখা আছে? তো এই কথাটা উনি কেন এটা লেখছে আমি বুঝতে পারি না, এটা টোটালি কেটে দেন, এই টাইটেলটা টোটালি কাটেন। খারিজ আদেশ বা একতরফা ডিক্রি বাতিল, ডিরেক্টলি সেটিং অ্যাসাইড ডিসমিসাল অর্ডার অর এক্সপার্টি ডিক্রি, এই ডিক্রি এই যতটুকু পড়ছি এই পর্যন্ত কাটেন, এই ওয়ার্ডটা এই লাইনটাই কাটেন। কাটছেন? কাইটা এখানে লেখেন রিভাইভাল, আমি বানান বলি আস্তে আস্তে লেখেন, আর ই বি আই ভিএল, রিভাইভাল। আবার বলে আর ই ভি আই ভি এল, রিভাইভাল অফ, ও এফ অফ, প্রসিডিংস, পি আর ও সি ডাবল ই ডি আই এন ডি আই এন জি এস। পাইছেন? প্রসিডিংস, পি আর ও সি ডাবল ই ডি আই এন জি এস, প্রসিডিংস। বাংলা লেখেন মকদ্দমা পুনর্জীবিতকরণ, পুনর্জীবিতকরণ, মকদ্দমা পুনর্জীবিতকরণ, পুনরুজ্জীবিতকরণ।
তো এখানে একটা বিষয় দেখেন, বাদ বাকি ঠিক আছে, ওই বিধি উপবিধি এক, সরি বিধি এক উপবিধি কত, 7। তো এখানে যদি আম, আপনার অ্যাডজনমেন্ট কস্ট না দেওয়ার কারণে বাদীর মামলা খারিজ হয় বা বিবাদীর মামলা একতরফা নিষ্পত্তি হয়, তাহলে বাদী বিবাদীর প্রতিকার হচ্ছে কি রিভাইভাল অফ প্রসিডিং। আর রিভাইভাল অফ প্রসিডিং ছাড়াও প্রতিকার আছে, রিভিশন। যদি রিভিশনে সে না যায় তাহলে আবেদন করবে রিভাইভাল অফ প্রসিডিং। এটা আছে 17 দেশের এক বিধির উপবিধি কত, 7। এবং এটাকে বলে কি, মকদ্দমা পুনর্জীবিত করণ। তো একটু পরে দেখেন, এটা পরে নামাজে যাব। মুলতবি খরচ প্রদানে ব্যর্থতার কারণে মকদ্দমা খারিজ হলে বা একতরফা ডিক্রি হলে, এই ডিক্রি হয়েছে কোন জায়গা, কাউ কথায় লিখে লাভ আছে, কি লিখবেন, একতরফা নিষ্পত্তি হলে উক্ত খারিজ আদেশ বা একতরফা নিষ্পত্তি হবে। একতরফা নিষ্পত্তি সরাসরি বাতিল, এটা কাটেন, এটা কোনো কথা হইলো না, সরাসরি বাতিল না। সরাসরি বাতিলের জন্য 17 আদেশের 1-7 বিধি অনুসারে আবেদন করা যায়। এটা এখানে বললাম একতরফা নিষ্পত্তির বিরুদ্ধে 17 আদেশের 1-7 উপবিধি অনুসারে আবেদন করা যায়, ভাষাটা এটা হবে। সরাসরি বাতিল কেটে দিবেন, বাতিল জন্য কেটে দিবেন। হ্যাঁ, আপনার ভাষাটা হবে এইভাবে, দেখেন যে মকদ্দমা খারিজ হলে বা একতরফা নিষ্পত্তি হলে উক্ত খারিজ আদেশ বা একতরফা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে 17 আদেশের 1-7 উপবিধি অনুসারে আবেদন করা যায়, শেষ। বুঝছেন? সরাসরি কাটেন, বাতিলের জন্য কাটেন, কাটেন বাতিলেরও কাটেন, তাহলে ঠিক হয়ে যায়। সরাসরি আর বাতিলের এই দুইটা শব্দ কাটবেন আর ডিক্রিজ জায়গায় নিষ্পত্তি লিখবেন, শেষ। আচ্ছা দেখেন, এক বিধির 7 উপবিধিতে বলা হয়েছে খরচ প্রদানে ব্যর্থ হওয়ার কারণে যদি বিধি 1-3 বা 4-এর অধীন কোন মকদ্দমা খারিজ বা একতরফা নিষ্পত্তি হয়, যে পক্ষের কারণে খারিজ বা একতরফা নিষ্পত্তি হয়েছে সেই পক্ষ খারিজ বা একতরফা নিষ্পত্তির তারিখ হইতে গোল দিবেন 30 দিনের মধ্যে। 30 দিনের মধ্যে গোল দিবেন, 2000 টাকা জমা দিয়ে মকদ্দমাটি পুনরায় চালুর জন্য বা পুনর্জীবিত করার আবেদন করলে আদালত আবেদনটি মঞ্জুর করতে পারে। কত টাকা? এই 2000 টাকা কিন্তু ফিক্সড, এটা মানে অনধিক 2000 না, এটা হলো ফিক্সড 2000। তাহলে 7 আদেশের 1-7 কত টাকা লাগতেছে, 2000 টাকা। অর্থাৎ 30 দিনের মধ্যে 2000 টাকা খরচ দিয়ে মকদ্দমার কার্যক্রমটি পুনঃবহালের আবেদন করতে হবে। অধিকতর কোনো কার্যক্রম গ্রহণ ছাড়া মকদ্দমাটি শুনানির জন্য পুনর্জীবিত হবে এবং আদালত জমাকৃত খরচ অন্য পক্ষকে দেওয়া হবে। বুঝছেন? 30 দিনের মধ্যে না করতে পারলে তো আর কিছু করার নাই, সেই ক্ষেত্রে তামাদি আইনের 5 ধারায় বিলম্ব মওকুফের দরখাস্ত দিলে যদি আদালতের মন গলে তাহলে সেটা ভিন্ন কথা। স্যার এই পর্যন্ত প্রথম পাইলাম যে কি স্যার, এর আগে তো পাইনি, কোনো না। বিষয়টা। তো তাহলে রিভাইভাল অফ প্রসিডিং 17 আদেশের 1-7 কত দিনের মধ্যে, 30 দিনের মধ্যে। কত টাকা? 2000 টাকা। বুঝতে পারছেন? এবং এই 17 আদেশের 1-7 এটার বিরুদ্ধেও আপনার প্রতিকার হচ্ছে কি, রিভিশন। আমি আবারও বলছি, 17 আদেশের যে জায়গা যা আছে কি, রিভিশন। 17 আদেশে কোনো আপিলযোগ্য আদেশ এই আমাদের নামাজের বিরতি সময় চলে যাচ্ছে, নামাজ শেষে এসে আবার পড়তেছি। তো এখানে একটা বিষয় দেখেন, এই যে যে আমরা যে রিভাইভাল অফ প্রসিডিংস পড়লাম, এই রিভাইভাল অফ প্রসিডিংসটা মানে মকদ্দমা পুনর্জীবিত করতে আদালত বাধ্য। 17 আদেশের 1-7 আমরা যে আবেদনটা করলাম 2000 টাকা দিয়ে, এটা মানতে আদালত বাধ্য। একটু লিখে রাখেন যে মানতে বাধ্য, মানে মামলা পুনর্জীবিত করতে আদালত বাধ্য। অ্যাডজর্নমেন্ট কস্ট না দেওয়ার কারণে যদি মামলা খারিজ হয় বা একতরফা নিষ্পত্তি হয় এবং পরবর্তী যদি আপনি 17 আদেশের 1-7 উপবিধিতে আবেদন করেন তাহলে এটা মানতে বাধ্য। এরপরে আমরা চলে আসি বিধি 2, পক্ষগণ নির্ধারিত দিনে হাজির না হলে কার্যপদ্ধতি। এটা হলো 9 আদেশের মতো, এই জায়গা বলতেছে যে যে কোনো দিনে বাদী এবং বিবাদী উভয় হাজির না হলে কি হবে, বাদী হাজির হয়েছে, বিবাদী হাজির না হলে কি হবে।
কিসের মতো বিধি কত আদেশের মতো? 9 আদেশের মতো। 17 আদেশের দুই বিধি মুলতবি শুনানির ক্ষেত্রে 9 আদেশ প্রযোজ্য করা হয়েছে। মকদ্দমার শুনানি মুলতবি করে আদালত পরবর্তীতে যেদিন শুনানির জন্য নির্ধারণ করে সেই দিন পক্ষগণ বা তাদের কোনো এক পক্ষ হাজির হতে ব্যর্থ হলে আদালত দেওয়ানি কার্যবিধির 9 আদেশ অনুযায়ী আদেশ দিতে পারে। অর্থাৎ যদি বাদী এবং বিবাদী উভয় হাজির না হয় বা যদি শুধুমাত্র বাদী হাজির না হয় তাহলে মকদ্দমা খারিজ করবে। আর বিবাদী হাজির না হলে কি দিবে? একতরফা ডিগ্রি দিবে, বা আদালত যেমন মনে করে তেমন আদেশ দিতে পারবে। এই ক্ষেত্রে সংক্রুদ্ধ পক্ষ 9 আদেশে যেরকম প্রতিকার আছে তেমন প্রতিকার পাবে। অর্থাৎ বাদী হলে মকদ্দমা খারিজ আদেশ, আর বিবাদী হলে কি হবে? একতরফা ডিগ্রি। এই হলো কথা। তো আমরা বিগত বছরের প্রশ্নে আসি। এক নং প্রশ্নটা দেখেন, দেওয়ানি মকদ্দমায় উভয় পক্ষের মুলতবি দরখাস্তের প্রেক্ষিতে ধার্যকৃত খরচার টাকা পাবে উভয় পক্ষ বলছেন। কে পাবে? 2 নাম্বারটা দেখেন, দেওয়ানি কার্য দেওয়ানি মকদ্দমায় চূড়ান্ত শুনানির পূর্বে কোন পক্ষ সর্বোচ্চ কতবার সময় পেতে পারে? এখানে চূড়ান্ত শুনানির পূর্বে কোন পক্ষ সর্বোচ্চ কতবার? তো এই জায়গায় আহ একটা জিনিস এখানে দেখেন, আমরা জানি কোন পক্ষ সর্বোচ্চ এই জায়গায় সময় পেতে পারে, নর্মালি জানি বর্তমানে কত? খরচা ছাড়া হচ্ছে 4 বার, আর খরচা সহ কত? 3 বার, তাহলে মোট কত? 7 বার। তো এই প্রশ্নের বর্তমান প্রেক্ষাপট অনুসারে উত্তর ঠিক নাই, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা 3 নাম্বার প্রশ্নটা দেখি। দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর অর্ডার 17 রুল 3 এর অধীন খারিজ হওয়া কোনো মকদ্দমা রুল 7 এর অধীন সকল শর্ত পূরণ করলে সেটি সরাসরি পুনর্জীবিত করতে আদালত কি কি বলেন তো? বাধ্য। বাধ্য নাকি? বাধ্য। এছাড়া 4 নাম্বার প্রশ্ন, এটাও পারবেন 30 দিন। 5, 6 যা আছে এগুলা পড়ে ফেলবেন, মোটামুটি একই ধরনের। তবে এখানে কতগুলা প্যাচ আছে। 17 আদেশে কখনো বলতেছে যে কোনো পক্ষ, কখনো উভয় পক্ষ। যে কোনো পক্ষ বলতে এক পক্ষ, আর উভয় পক্ষ বলতে দুই পক্ষ। তো যে প্রশ্ন আছে পড়ে ফেলবেন। যদি কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হয় অবশ্যই আমারে জানাবেন। বুঝতে পারছেন? এই জায়গায় অনেক প্রশ্ন আছে। জি, 17 আদেশের হ্যাঁ, আমরা চলে আসি 18 আদেশ। 18 দেখেন, আর 17 আদেশ ভিভিআই। এখানে প্রশ্ন পাবেন। বলেন না, নম্বরে কি আছে? মামলায় হেয়ারিং এর পূর্ব পর্যন্ত কষ্ট ছাড়া কতদিন মুলতবির আদেশ দেওয়া যায়? কিসের হ্যাঁ বলেন, জোরে পড়েন। দেওয়ানি মামলায় হ্যাঁ হেয়ারিং এর হ্যাঁ পূর্ব পর্যন্ত হ্যাঁ কষ্ট ছাড়া কতদিন মুলতবির আদেশ দেয়? বলেন কতটি দেওয়া যায়? যে কোনো পক্ষে কয়টা? 4টি। বর্তমানে উত্তর হবে 4টি, আগে ছিল 6টি। কস সারা বলছে, বুঝছেন? বুঝেন নাই? আনসার ছিল আনসার যেটা এটা তো আগের হ্যাঁ, বর্তমানে কত হবে? 4। স্যার, সেলফ প্র্যাকটিসের 9 নাম্বার প্রশ্নটা একটু দেখবেন। পড়েন জুনাইর, আপনি পড়েন। স্যার, আদালত কোনো পক্ষের অনুরোধে কোনো মামলা চূড়ান্ত শুনানির আগে বিফোর প্রিলিমিনারি হিয়ারিং খরচ সহ সর্বোচ্চ কয়টি মুলতবি অনুমোদন করতে পারে? তো এখানে 7টি হবে না? না, খরচ সহ বলছে, বলে নাই খরচ হ্যাঁ, সহ সারা 2টা যোগ করে। খরচ সহ তো যে কোনো পক্ষ তো কোনো পক্ষ মানে এক পক্ষ। কয়বার? 3 বার। 3টি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যদি বলতো খরচ সহ এবং খরচ ছাড়া, তাহলে এই জায়গার উত্তর হতো বর্তমানে হতো 7টি। বর্তমানে হতো 7টি। 7টি। বুঝছেন? আচ্ছা, জি জি জি, এটা একটু কনফিউশন ছিল স্যার।
থ্যাংক ইউ। আমরা 18 আদেশে চলে আসি। 17 আদেশ ভিভিআই, এখান থেকে একটা প্রশ্ন পাবেন, বুঝছেন? মকদ্দমার শুনানি এবং সাক্ষীদের পরীক্ষা। সাক্ষীরা তো হাজির হলো, এখন সাক্ষীদের জবানবন্দি নিবে প্লাস শুনানি করবে, এই সম্পর্কে আলোচনা করছে কত আদেশে? 18 আদেশে। 18, কত আদেশ? 18। মকদ্দমার শুনানি, হিয়ারিং অফ সুট অর্থ হলো আদালত কোনো মামলার বিচার কার্য যেখানে বিচারিক সাক্ষ্য গ্রহণ করে বা যুক্তিতর্ক শুনে ইত্যাদি। 18 আদেশে মকদ্দমার শুনানি এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো প্রথমে দেখেন, শুনানি শুরু করার অধিকার, রাইট টু বিগিন, মানে শুনানি প্রথমে কে শুরু করবে, বাদী পক্ষ নাকি বিবাদী পক্ষ? দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর 18 আদেশে সাক্ষ্য আইনের সাধারণ নীতির স্বীকৃতি দেওয়া হয়েছে। মামলা প্রমাণের ভার, আন্ডারলাইন করবেন, বাদীর উপর বর্তায়। মামলা যিনি দায়ের করছেন তাকেই প্রমাণ করতে হবে। মামলাটা করেছেন কে? বাদী। যে পক্ষের উপর প্রমাণের ভার বর্তায় সেই পক্ষই শুনানি শুরু করবে। যদি মকদ্দমার কোনো বিচার্য বিষয় প্রমাণের ভার বাদীর উপর বর্তায়, তাহলে প্রথম শুনানি শুরু করার অধিকার কার থাকবে? বাদীর। সাধারণ নিয়ম অনুসারে বাদী তার দাবি প্রমাণ করবে এবং সেই কারণে শুনানি শুরুর প্রাথমিক অধিকার কার? বাদীর। তবে নিম্নলিখিত ক্ষেত্রে শুনানি শুরুর প্রাথমিক অধিকার বিবাদীর থাকবে। কোনগুলা দেখেন? বাদী কর্তৃক দাবিকৃত ঘটনাসমূহ বিবাদী স্বীকার করেছে, বা যে ক্ষেত্রে বিবাদী তর্ক করে যে কোনো আইনগত বিষয়ে বা বিবাদী কর্তৃক অভিযোগে বর্ণিত কতক অতিরিক্ত তথ্যের উপর ভিত্তি করে বাদী তার প্রার্থিত প্রতিকারের কোনো অংশে লাভের অধিকারী নহে। তো আপনি আপাতত এতটুকু মনে রাখেন যে শুনানি শুরুর অধিকার কার? বাদীর। বাদীর, এতটুকু মনে রাখেন। যেমন স্বামী কর্তৃক স্বামীর বিরুদ্ধে, স্ত্রী কর্তৃক স্বামীর বিরুদ্ধে দায়েরকৃত মকদ্দমায় বিবাদী স্বামী স্ত্রীর দাবিকৃত অভিযোগ স্বীকার করে নিয়েছে, একই সাথে কতিপয় বিষয়ে আপত্তি উত্থাপন করেছে, সেই ক্ষেত্রে সাক্ষ্য শুরুর প্রাথমিক অধিকার উক্ত বিবাদী স্বামীর থাকবে। মানে হলো যে উদাহরণটা এরকম, ধরেন আপনি বাদী মামলা করছে যে আমি 10 লাখ টাকা পাই, বিবাদী এটা অস্বীকার করছে। বিবাদী বলছে যে আমি কোনো টাকা মানে বাদী আমার কাছে কোনো টাকা পাই না, তাহলে শুনানি শুরুর অধিকার কার? বাদী। কারণ বিবাদী এটা কি করতে? অস্বীকার করছে। কিন্তু বিবাদী যদি এরকম বলতো, বাদী বলছে আমি 10 লাখ টাকা পাই, বিবাদী এসে বলতেছে যে উনি তো আমার কাছে 10 লাখ পাই, আমি ওনার কাছে 5 লাখ পাই, তাহলে এই যে বিবাদী তো স্বীকার করে নিছে, এই ক্ষেত্রে যেটা স্বীকার করে নিছে সেটা আর বাদীর প্রমাণের দরকার নাই। কিন্তু বিবাদী হিসেবে অন্য আর একটা দাবি করতেছে যে আমিও ওর কাছে 5 লাখ পাই, এইটা প্রমাণ করা লাগবে কার? বিবাদী। বুঝতে পারছেন? তার মানে কোন মামলা প্রাথমিকভাবে প্রমাণের দায়ভার বাদীর, কিন্তু বিবাদী এসে যদি নতুন কিছু দাবি করে তাহলে ওই নতুন টুকু প্রমাণ করতে হবে কার? বিবাদী। এই হচ্ছে কথা। তো এরপরে বিবৃতি ও প্রমাণ উপস্থাপনের ক্রম বিধি 2 কিছু পড়ার প্রয়োজন নাই, এটা বাদ দেন। বিধি 2 এখানে বিবাদী বলে যে আমার কাছে 5 লাখ পাই, ডাইরেক্ট আমি যে 5 লাখ পাই এটা না বলে যদি আমার কাছে 5 লাখ পাই, 10 লাখ স্বীকার না করে, তখন তখন কি প্রমাণ করা লাগবে? অবশ্যই বাদী প্রমাণ করবে, 5 লাখ প্রমাণ করা লাগবে না। বাকি যেটুকু আছে বিবাদী তো পুরোপুরি স্বীকার করলে বাদীর কিছু প্রমাণ করা লাগতেছে না, বাট বিবাদী যদি পুরো স্বীকার না করে তাহলে তো বাদীর অবশ্যই প্রমাণ করা লাগবে। বিধি 2 টোটালি বাদ, আমরা পড়বো না। পরে চলে আসেন প্রকাশ্য আদালতে সাক্ষীর জবানবন্দি, ওপেন কোর্ট। সাইলেন্ট করতে পারে না এরা এত। 4 বিধিতে বিচারের সাধারণ নীতি স্বীকৃতি দেওয়া হয়েছে যে প্রকাশ্য আদালতে শুনানি হতে হবে। আন্ডারলাইন করেন, প্রকাশ্য আদালতে শুনানি হতে হবে। ফৌজদারি কার্যবিধি কত ধারায় ওপেন কোর্ট বলছে বলেন? ফৌজদারিতে বলা আছে 352 ধারায়। ফৌজদারিতে ট্রায়াল ইন ক্যামেরা,
রুদ্ধদ্বার কক্ষে বিচার বা ওপেন কোর্ট দুইটাই আছে কততে? 352। আর এখানে আছে 18 আদেশের কত বিধি? 4 বিধি। 4 বিধিতে বলা হয়েছে যে আদালতের আদালতের উপস্থিত সাক্ষীর সাক্ষ্য মৌখিকভাবে প্রকাশ্য আদালতে বিচারকের উপস্থিতিতে তার ব্যক্তিগত নির্দেশনা ও তত্ত্বাবধানের মাধ্যমে গ্রহণ করতে হবে। এখানে একটু লিখে রাখেন যে অর্ডার 18 রুল 17 সাক্ষী রিকল, একটু লেখেন অর্ডার 18 মানে আদেশ 18 বিধি 17 সাক্ষী রিকল। বুঝছেন? সাক্ষী রিকল কততে আছে? আচ্ছা সেটা 231 540 স্যার। হ্যাঁ দেখেন, তাহলে আমরা চলে আসি 18 আদেশের 20 বিধি দৈনন্দিন কার্যতালিকায় ইত্যাদিতে মামলা নির্ধারণ। এটা 2025-এ ব্যাপক সংশোধনী আনছে এই 18 আদেশের 20 বিধি। ফিক্সেশন অফ সুটস ইন দ্য ডেইলি কজ লিস্ট এটসেট্রা। ফিক্সেশন অফ ডেইলি মানে ফিক্সেশন অফ সুটস ইন দ্য ডেইলি কজ লিস্ট এটসেট্রা। আচ্ছা দেখেন, দুই পক্ষকে শুনানির বা দোতরফা শুনানির মামলা সহ চূড়ান্ত শুনানির জন্য ফর পারেন্টরি হিয়ারিং আদালত দৈনন্দিন কার্যতালিকায় 5টির অধিক মামলা রাখবে না। এটা ছিল আগের নিয়ম। বর্তমানে করছে কি দেখেন, যে চূড়ান্ত শুনানির জন্য আদালত দৈনন্দিন আচ্ছা এখানে একটা বিষয় দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 দ্বারা আংশিক শ্রুতির জন্য 4টি মকদ্দমা সহ চূড়ান্ত শুনানির জন্য আদালত দৈনন্দিন কার্যতালিকায় 10টির অধিক মামলা রাখবে না। তো এখানে আপনাদের এখন লিখতে হবে যে আংশিক শ্রুত মানে আংশিক শুনানির জন্য রাখবে কয়টা? 4টা। আর দোতরফা শুনানির জন্য রাখবে 5টা, কেটে লিখবেন কত? 10টা। এবং সাথে লিখবেন আংশিক শুনানির জন্য কয়টা? বুঝেন নাই? লিখবেন এই জায়গায় ওই যে দৈনন্দিন কার্যতালিকায় 5টির অধিক মামলা রাখবে না, এটুক পাইছেন তো? 5টের ওই জায়গায় 10টা লেখেন, কাটে 5 কেটে 10 লেখেন। 5 কেটে 10 লেখেন। আর সাথে লেখেন এবং আংশিক শুনানির জন্য 4টা। আংশিক শুনানির জন্য 4টা। পাইছেন? হ্যাঁ, তো তাহলে মনে রাখবেন যে আগে আংশিক শ্রুত কয়টা করবে এরকম কোনো কথা ছিল না, বর্তমানে কয়টা? 4টা। আর দোতরফা শুনানির জন্য হলো 10টা। তারপরে দেখেন চূড়ান্ত শুনানি পর্যায়ে একটা পারেন্টরি স্টেজ 100টির অধিক মামলা রাখবে না। 100 কেটে 200 করে দেন। 100 আছে না? আপনার যার আছে ঠিক তার ঠিক করা লাগবে না। এই আনিস পাচ্ছেন? আচ্ছা, সেটা 100টি তো আছে, 100 জায়গা করবেন কত? 200। এবং নিষ্পত্তির পর চূড়ান্ত পর্যায়ে মামলার সংখ্যা 70টির জায়গা হবে 140টির নিচে নেমে আসলে 70 জায়গায় হবে কত? 140। পাচ্ছেন না সাহেব? আছে তো 70 140 আছে তো। ওই 100 বরাবর ঠিক তার নিচ বরাবর 40 আছে।
এই যে আচ্ছা, তো লেখছেন, আমি ব্যাখ্যা দিই। এখন থেকে আদালত প্রতিদিন মামলা আংশিক শ্রুত করবে 4টা, আর চূড়ান্ত দোতরফা শুনানি। দোতরফা শুনানি মানে উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি করবে কয়টা? 10টা। আচ্ছা, আর বলতেছে যে ওনার কাছে লিস্টে মোট মামলা আগে ছিল 100টা, বর্তমানে রাখতে পারবে কত? 200টা। আর ওই মামলা শুনতে শুনতে 10টা 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 আংশিক 4টা 4টা করে শুনতে শুনতে যদি 140টার নিচে নেমে আসে, তাহলে আবার নতুন মামলা নিবে লিস্টে। মূল বিষয়টা হলো, একজন বিচারকের ক্ষেত্রে বিচারকের কাছে চূড়ান্ত শুনানি পর্যায়ে এরকম মামলা থাকবে 200টা। 200টার মধ্যে সে রেগুলার শুনবে 10টা, আর আংশিক হলো কয়টা? 4টা। এই শুনতে শুনতে যখন 140টার নিচে নেমে আসবে, তখন আবার সে নতুন মামলা নিতে পারবে তার লিস্টে। এ হলো কথা, বুঝছেন? কি 14টা শুনতে পারে? হ্যাঁ, আচ্ছা, জেনে রাখা ভালো। দেখেন, সাক্ষীর আচরণ সম্পর্কে আদালত গুরুত্বপূর্ণ মনে করলে কোনো মন্তব্য লিপিবদ্ধ করতে পারে। 17 বিধি অনুসারে আদালত সাক্ষীকে রিকল করতে পারে। 18 দেশের কত বিধি? 17 বিধি। 17 বিধিতে বলা হয়েছে যে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, মকদ্দমার গোল দিবেন যে কোনো পর্যায়ে আদালত তাকে ডেকে ফিরাতে পারে, রিকল, এবং আদালত যে রূপ মনে করে তাকে সেই রূপ প্রশ্ন করতে পারে। তাহলে সাক্ষী রিকল 18 দেশের কত বিধি? 17 বিধি। তারপরে দেখেন, 18 বিধিতে আদালত কর্তৃক পরিদর্শনের বা ইন্সপেক্টের ক্ষমতা দেওয়া হয়েছে, লোকাল ইন্সপেকশন আর কি। মকদ্দমার যে কোনো পর্যায়ে কোনো গোল দিবেন সম্পত্তি বা বস্তু, এটা গোল দিবেন সম্পত্তি বা বস্তু সম্পর্কে কোনো প্রশ্নের উদ্ভব হলে আদালত তা পরিদর্শন করতে পারে। এটার অর্থ কি? 18 আদেশের 18 বিধিতে লোকাল ইন্সপেকশন আছে। কি বলে? লোকাল ইন্সপেকশন। 18 আদেশের কত বিধি? 18। আদালত মন চাইলে যে কোনো সময় মামলার যে কোনো বস্তু, সম্পত্তি বা বস্তু সম্পর্কে সন্তুষ্ট হতে সেই স্থান পরিদর্শন করতে পারে। বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, ওইগুলা পরিদর্শন করতে পারে 18 দেশের 18 বিধিতে। তো যদি বলে লোকাল ইন্সপেকশন আছে কততে? 18 দেশের 18 বিধি। অ্যাকচুয়ালি লোকাল ইন্সপেকশন আমরা সামনে পড়বো। লোকাল ইন্সপেকশন আছে 2 জায়গায় দেওয়ানি কার্যবিধিতে, 18 দেশের 18 আর 39 দেশের 7। 18 দেশের 18 আর 39 দেশের 7। এর মধ্যে 18 দেশের 18 হলো আদালত স্বপ্রণোদিত হয়ে, আর 39 দেশের 7 হলো পক্ষগণের আবেদনের ভিত্তিতে। তারপরে লাস্টের পয়েন্টটাও গুরুত্বপূর্ণ। মকদ্দমার চূড়ান্ত শুনানির জন্য নির্ধারিত তারিখ হতে গোল দিবেন 120 দিনের মধ্যে আদালত মকদ্দমার চূড়ান্ত শুনানি শেষ করবে। এই ক্ষেত্রে শুধুমাত্র কার্য দিবস গণ্য হবে। গোল দেন কার্য দিবস। বিধি 19। একটু ব্যাখ্যা দিই। বিচার্য বিষয় গঠন হতে 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ করবে, 14 আদেশের 8 বিধি। আর চূড়ান্ত শুনানির দিন যখন নির্ধারণ হয়ে গেল, চূড়ান্ত শুনানি শেষ করবে 120 কার্য দিবসের মধ্যে, 18 আদেশের 19 বিধি। বুঝছেন? 14 আদেশের 8-এ হলো 120 দিন, আর 18 আদেশের 19-এ হলো 120 কার্য দিবস। 14 আদেশের 8 হলো এসডিপিএইচ, সেটলিং ডেট ফর পারেন্টরি হিয়ারিং, আর 18 আদেশের 19 হলো পিএইচ, পারেন্টরি হিয়ারিং। বুঝছেন? তাহলে আবার বলি, বিচার্য বিষয় গঠন হতে 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ করবে, 14 আদেশের কত? 8 বিধি। অপরদিকে যখন চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ হয়ে গেল, তখন চূড়ান্ত শুনানি শেষ করবে 120 কার্য দিবসের মধ্যে, 18 আদেশের 19 বিধি। বুঝছেন? তো তাহলে 18 আদেশে আপনি 3টা বিধি সুনির্দিষ্টভাবে মনে রাখতে হবে: 17, 18, 19। 17-তে সাক্ষী রিকল, 18-তে লোকাল ইন্সপেকশন,
আর 19-এ চূড়ান্ত শুনানি শেষ করবে কতদিনের মধ্যে? 120 কার্যদিবসের মধ্যে। বিগত বছরের প্রশ্নে চলে আসি আমরা। দেখেন, মকদ্দমার যে কোনো পর্যায়ে কোনো সম্পত্তি বা বস্তু দেন কোনো সম্পত্তি বা বস্তু সম্পর্কে কোনো প্রশ্নের উদ্ভব হলে আদালত ড্যাশ করতে পারে, কি করতে পারে? পরিদর্শন করতে পারে। কত আদেশের কত? 18 আদেশের 18। কোন আদালত দৈনন্দিন কার্যতালিকায় কয়টি মামলা চূড়ান্ত শুনানির জন্য ধার্য করতে পারে? বর্তমানে আর 5টা হবে না, বর্তমানে উত্তর কয়টা? 10টা। বর্তমান প্রেক্ষাপটে উত্তর হবে কত জানেন? 10টা। হ্যাঁ, এখন করে নেন। এক নাম্বার প্রশ্নটা দেখি। দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর 18 আদেশের 1 বিধি অনুসারে শুনানির তারিখ, শুনানির প্রাথমিক অধিকার কোন পক্ষের? বাদীর। 2, 3, 6, 8, 11 দেখেন, চূড়ান্ত শুনানি পর্যায়ে আদালত কয়টির অধিক মামলা রাখবে না? দৈনন্দিন বলে নাই, 100টি আছে। বর্তমানে হবে কয়টা? 200টি। ঠিক করে নেন, বর্তমানে হবে 200টি। 12 নাম্বার দেখেন, নিষ্পত্তির পর চূড়ান্ত পর্যায়ের মামলার সংখ্যা কতটির নিচে নেমে আসলে সাধারণত দাখিল করা তারিখের উপর ভিত্তি করে চূড়ান্ত পর্যায়ে আরো মামলা আনার ব্যবস্থা করবে? আগে ছিল 70টি, বর্তমানে হবে কতটি? 140টি। 13 নাম্বার দেখি আমরা। দেওয়ানি কার্যবিধির দেয়া আদেশ অনুযায়ী এফিডেভিটের মাধ্যমে কোনো বিষয় প্রমাণ করতে আদালত নির্দেশ দিতে পারে। এফিডেভিট কত আদেশ? 19। এখানে একটু লেখেন ধারা 139, একটু নিচে লেখেন ধারা 139। হলফনামার শপথ, হলফনামার শপথ যিনি পরিচালনা করবেন, হলফনামার শপথ যিনি পরিচালনা করবেন। তাহলে আছে, আছে, আমি তো বললাম। আপনি আনেন বই। আমি তো লিখতে বলছি। ওই যতটুকু আছে ওইটুকুই হবে। যা ঠিক করতে বলছি তাই ঠিক করবেন। আর এই প্রশ্ন যেটা পড়ছি যে হলফনামা, এটা আপনাদের বইতে আছে যে হলফনামা সম্পর্কে আছে কত আদেশ? 19। আর ধারা কত? 139। তার মধ্যে 139 ধারায় কি বলছে? হলফনামার শপথ যিনি পরিচালনা করবেন। এ হলো কথা। তারপরে দেখেন 14 নাম্বার, কোন বিষয়ে হলফনামা দেওয়া যেতে পারে? ডিপোনেন্ট বা হলফকারী তার জ্ঞানে যে বিষয়ে প্রমাণ করতে সক্ষম। ডিপোনেন্ট হলো যিনি হলফনামা করে। আপনারা যখন বাংলাদেশ বার কাউন্সিলে ইন্টিমেশন জমা দিচ্ছেন বা দিবেন, তখন 300 টাকার স্ট্যাম্পে 100 টাকার 3টা স্ট্যাম্পে এফিডেভিট করা লাগে। তো এফিডেভিট করতেছেন, হলফনামা করতেছেন, ওই জায়গায় হলফকারী আপনি, আপনারা বলবো ডিপোনেন্ট। বুঝতে পারছেন? হলফনামা যে করে তারে কি বলে? ডিপোনেন্ট। তাহলে এখানে দেখেন কোন বিষয় হলফনামা দেওয়া যেতে পারে? ডিপোনেন্ট বা হলফকারী তার জ্ঞানে যে বিষয় প্রমাণ করতে সক্ষম। তো নামাজের বিরতি, নামাজ নামাজের বিরতি শুরু করবো। হ্যাঁ বলেন রিমু, বলেন। জি স্যার, নামাজের বিরতি চাচ্ছিলাম স্যার। নামাজের বিরতি, জি। থ্যাংক ইউ স্যার। আসসালাম। আমরা এখন পড়বো 20 আদেশ, রায় এবং ডিক্রি, জাজমেন্ট অ্যান্ড ডিক্রি।
শুনানি টুনানি শেষ, এখন দিবে হচ্ছে রায়, আর রায়ের 7 দিনের মধ্যে দিবে হচ্ছে আপনার ডিক্রি। শুনানি সমাপ্তির পর আদালত রায় ঘোষণা করবে। 20 আদেশের 1 থেকে 5 বিধি পর্যন্ত রায় ঘোষণা সম্পর্কিত বিধান আলোচনা করা হয়েছে। 5 ক থেকে 20 পর্যন্ত ডিক্রি প্রদান সম্পর্কিত বিধান আলোচনা করা হয়েছে। তো প্রথমে আমরা চলে আসি রায় ঘোষণা করা। রায় ঘোষণা, প্রোনাউন্সমেন্ট অফ জাজমেন্ট বিধি 1। মকদ্দমার শুনানি গোল দিবেন সমাপ্তি হবার পর। কখন বলেন? শুনানি সমাপ্ত হবার পর আদালত গোল দিবেন তৎক্ষণাৎ। তৎক্ষণাৎ মানে হচ্ছে সাথে সাথে, কিংবা গোল দিবেন ভবিষ্যৎ কোনো দিনে পক্ষগণ বা তাদের কৌশলীদের উপর বিজ্ঞপ্তি প্রদানের গোল দিবেন অনধিক 7 দিনের মধ্যে আদালত রায় ঘোষণা করবে। তাহলে রায় সাথে সাথে ঘোষণা করতে পারে, আবার পক্ষ অথবা তার কৌশলী মানে উকিল সাহেবদের উপর নোটিশ দেওয়ার কয়দিনের মধ্যে? 7 দিনের মধ্যেও রায় ঘোষণা করতে পারে। চলে আসি, রায়ে সাক্ষ্য প্রদান করতে হবে। রায় ঘোষণা করার সময় আন্ডারলাইন করেন, প্রকাশ্য আদালতে বিচারক কর্তৃক রায় স্বাক্ষরিত এবং তারিখ দিতে হবে। তাহলে রায়ে স্বাক্ষর করবে এবং তারিখ দিবে কি আদালতে? প্রকাশ্য আদালতে। লিজন সাহেব, দীপক সাহেব কোথায়? কি হয়েছে? আচ্ছা, রায়ে স্বাক্ষর করার পর গোল দিবেন 152 ধারার বিধান এবং রিভিউ ছাড়া কোনো পরিবর্তন, অল্টারেশন বা সংযোজন করা যাবে না। বিধি 3 গোল দেন। রায়ে যদি বিচারক একবার স্বাক্ষর করে ফেলে, ওই রায় আর চেঞ্জ করতে পারবে না। শুধু চেঞ্জ করতে পারবে যদি কোনো রায় রিভিউ করে। বুঝতে পারছেন? শুধুমাত্র 152 ধারার বিধান অনুযায়ী রিভিউ এর মাধ্যমে রায় পরিবর্তন বা সংশোধন করা যেতে পারে। আন্ডারলাইন করবেন, 152 ধারা অনুযায়ী রায়, ডিক্রি বা আদেশে গোল দিবেন করণিক, ক্লারিক্যাল, গাণিতিক, অ্যারিথমেটিক্যাল ভুল, আকস্মিক ভ্রান্তি, অ্যাক্সিডেন্টাল স্লিপ, বিচ্যুতির কারণে কোনো ভুল হলে আদালত গোল দিবেন নিজ উদ্যোগে। আদালত কিংবা গোল দিবেন কোন পক্ষের আবেদনে শুদ্ধ বা সংশোধন করতে পারে। কতগুলা কথা আছে এখানে দেখেন। 152 ধারায় রায়ের কোন ধরনের ভুল সংশোধন করা যায়? করণিক ভুল, গাণিতিক ভুল, আকস্মিক ভ্রান্তি, বিচ্যুতি। কে আবেদন করবে? আবেদন করতে পারে, অথবা আদালত নিজ উদ্যোগে। বুঝছেন? এখন দেখেন, ডিক্রি প্রণয়নের সময় টাইম ফর ড্রোন আপ এ ডিক্রি, বিধি 5 ক গোল দেন। রায় ঘোষণার তারিখ হতে আন্ডারলাইন করবেন 7 দিনের মধ্যে ডিক্রি প্রণয়ন করতে হবে। এটা বিবিআই। রায় ঘোষণার তারিখ হতে কতদিন? 7 দিন। The decree shall be drawn up within 7 days from the date of pronouncement of the judgment. এই কথাটার অর্থ কি? ধরেন একটা মামলার শুনানি শেষে 1 জানুয়ারি রায় ঘোষণা করলো, তাহলে ডিক্রি দিবে 1 জানুয়ারির কত দিনের মধ্যে? 7 দিনের মধ্যে। তবে ওই ডিক্রিতে রায়ের তারিখে উল্লেখ থাকবে, মানে ডিক্রি 7 দিনের মধ্যে দিল, কিন্তু ডিক্রিতে কোন তারিখ থাকবে? ওই 1 জানুয়ারি থাকবে। বুঝতে পারছেন? জেনে রাখা ভালো। দেখেন, মকদ্দমা শুনানি হবার পর আদালত তৎক্ষণাৎ কিংবা ভবিষ্যৎ কোনো দিনে পক্ষগণ বা তাদের কৌশলীদের উপর বিজ্ঞপ্তি প্রদানের গোল দিবেন অনধিক 7 দিনের মধ্যে প্রকাশ্য আদালতে রায় ঘোষণা করবে। নাকি? নোটিশ যে আজকে শুনানি হলো, অমুক দিন রায় ঘোষণা করা হবে। বুঝছেন? নোটিশ দিয়ে দিবে যে অমুক তারিখে রায়। রায় ঘোষণার তারিখ হতে 7 দিনের মধ্যে ডিক্রি দিবে।
তাহলে 20 আদেশে মোটামুটি যে দিনক্ষণ আছে সব রায় রিলেটেড দিন থাকলে 7 দিন। রায়ে মকদ্দমার সংক্ষিপ্ত বিবরণ, নির্ধারণযোগ্য বিষয়সমূহ, ওই সকল বিষয়ের উপর সিদ্ধান্ত, অনুরূপ সিদ্ধান্তের কারণসমূহ উল্লেখ থাকবে। তবে স্মল কজ আদালতের রায়ের সিদ্ধান্তের বিষয়সমূহ উহার উপর আদালতের সিদ্ধান্তের অধিক কিছু অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই, দরকার নেই। পরের পয়েন্টটা দেখেন, ডিক্রিতে মকদ্দমার নম্বর, মানে মামলার নম্বর তো অবশ্যই থাকবে, পক্ষগণের নাম ও বিবরণ, দাবির বিবরণ, মঞ্জুরিকৃত প্রতিকার, মকদ্দমায় কি পরিমাণ ব্যয় হয়েছে, সেট অফ ইত্যাদি উল্লেখ থাকবে। বিধি মনে রাখার কোনো দরকার নাই। ডিক্রিতে এই যে আন্ডারলাইন করেন, স্বাক্ষর করবে বিচারক। পরেরটা ইম্পর্টেন্ট দেখেন, যে তারিখে রায় ঘোষণা করা হয়েছে সেই তারিখে ডিক্রিতে উল্লেখ থাকবে। দেখছেন, রায় ঘোষণা করছে যে তারিখে, ডিক্রিতে সেই তারিখ উল্লেখ থাকবে। সুতরাং ডিক্রির তারিখ হলো যে তারিখে রায় ঘোষণা করা হয় সেই তারিখ। বুঝতে পারছেন? বিগত বছরের প্রশ্ন এসেছিল এখান থেকে সর্বসাকুল্যে 2 বার। দেখেন, 1 নাম্বার প্রশ্নটা, যে কোন দেওয়ানি মামলার যুক্তিতর্ক শুনানি সমাপ্তির পর আদালতকে কতদিনের মধ্যে রায় প্রচার করতে হয়? কতদিন? 7 দিন। তারপরে দেখেন 2 নং প্রশ্নটা, যে কোন দেওয়ানি মামলায় ডিক্রি প্রচারের পর কতদিনের মধ্যে ডিক্রি প্রস্তুত করতে হয়? এখানে ডিক্রি প্রচার বলতে বোঝাচ্ছে রায় প্রচার। বুঝতে পারছেন? ডিক্রি প্রচার বলতে বোঝানো হচ্ছে রায় প্রচার। তাহলে রায়ের কতদিনের মধ্যে দিবে? 7 দিন। 2 নং, 4, এগুলা গুরুত্বপূর্ণ। 9 নং প্রশ্নটা যদি পড়ি, রায় সংশোধিত হতে পারে বাদীর আবেদনে, বিবাদীর আবেদনে, আদালতের নিজ উদ্যোগে, উপরে কি বলেন? সবগুলো। 10 নম্বরটা দেখেন, আদালতের রায় এবং ডিক্রির প্রত্যায়িত নকল সরবরাহ করবে পক্ষগণের আবেদন ক্রমে, পক্ষগণের খরচায়, আদালতের উদ্যোগে, ক এবং খ উভয়। কি বলেন? পক্ষগণের আবেদন ক্রমে এবং পক্ষগণের খরচায়। তো 20 আদেশে যেটা মনে রাখবেন সেটা হলো যে আহ মামলা শুনানি শেষ হওয়ার সাথে সাথে রায় ঘোষণা করতে পারে, অথবা 7 দিনের মধ্যে, অবশ্যই কৌশলীদের বা পক্ষের নোটিশ দিয়ে। এবং যেদিন রায় দিল, রায়ের 7 দিনের মধ্যে ডিক্রি দিবে। এবং ডিক্রিতে কোন তারিখ থাকবে? আর রায় একবার প্রকাশ্য আদালতে সিগনেচার করে ফেললে ওই রায় আর সংশোধন করা যাবে না। তবে রায়ে 152 ধারার বিধান অনুসারে রায়ে যদি করণিক ভুল, গাণিতিক ভুল, আকস্মিক ত্রুটি বিচ্যুতি থাকে, তাহলে সেটা আদালত নিজ উদ্যোগে বা পক্ষগণের আবেদন ক্রমে সংশোধন করতে পারে। এই হলো কথা। কোনো প্রশ্ন আছে কিনা বলেন। হ্যাঁ, খরচ দেখেন, খরচ বা কস্ট ধারা 35 থেকে 35 খ। খরচ মানে এই খরচ, ওই যে যে মিলাদ খাইতে যান যে খরচ খাইতে যাচ্ছি, এই সেই খরচ না কিন্তু। এই খরচ হলো আদালত এক পক্ষর, ধরেন বাদী মামলায় দিচ্ছে, বিবাদীরে বলতে পারে যে তুমি বাদীরে এত টাকা খরচ দিবা। তো এছাড়া বিভিন্ন ধরনের খরচ আছে, আমরা একটু পড়া শুরু করি। দেখেন, যে আদালত যে খরচের আদেশ প্রদান করে তার একটি মৌলিক উদ্দেশ্য হলো মকদ্দমা পরিচালনা করার ক্ষেত্রে কোনো পক্ষের যে খরচ হয় তার ক্ষতিপূরণ দেওয়া। যেমন কোন পক্ষ ভুল বা মিথ্যা দলিল দিয়ে আদালতকে বিভ্রান্ত করে বিচার বিলম্বিত করে, ভুল বা মিথ্যা দলিল দিয়ে শুধু শুধু বিচার বিলম্বিত করছে, মানে বিচার আরো আগে শেষ হয়ে যেত, কিন্তু ইচ্ছা করে সে এটা বাড়াইছে, এই ক্ষেত্রে আদালত উক্ত পক্ষকে অপর পক্ষকে খরচ দেওয়ার আদেশ দিতে পারে। সাধারণত মকদ্দমায় গোল দিবেন বিজয়ী পক্ষ খরচ পেয়ে থাকে। কি পক্ষ? বিজয়ী পক্ষ। তো প্রথমে আমরা চলে আসি ধারা 35। দেখেন, সাধারণ খরচ বা জেনারেল কস্ট,
এর নিচে লেখেন প্রকৃত খরচ। প্রকৃত খরচ পঁয়ত্রিশ ধারায় আদালত প্রকৃত খরচের আদেশ দিতে পারে। খরচের পরিমাণ কত হতে পারে আন্ডারলাইন করবেন, তা নির্ধারণ করা আদালতের বিবেচনামূলক। অর্থাৎ সাধারণ খরচ কত হতে পারে এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা, এটা সুনির্দিষ্ট কোনো বিধান নেই। বুঝতে পারছেন? সাধারণ খরচ কখন মঞ্জুর করে এটা আমরা পরে পড়তেছি। সাধারণ খরচ সাধারণত মামলায় ধরেন বাদী জয়লাভ করতে, তখন বিবাদীরে বলতে পারে যে বাদীর মামলা করা বাবদ যত টাকা খরচ হয়েছে এই খরচ তুমি সুদ সহ দিয়ে দিবা, বা এত টাকা খরচ তুমি দিবা। এটা হলো সাধারণ খরচ বা জেনারেল কস্ট। কত ধারায়? 35 ধারায়। তারপরে দেখেন 35 ক ইংরেজিতে যদি বলি তাহলে কি হবে বলেন? 35A। এবং এখানে কিন্তু কোনো ব্র্যাকেট হবে না, জানেন তো? ব্র্যাকেট হবে? ব্র্যাকেট হবে না। জি। তো তাহলে ক্ষতিপূরণমূলক খরচ আন্ডারলাইন করবেন, বা কম্পেনসেটরি কস্ট। ক্ষতিপূরণমূলক খরচের ইংরেজি কি? কম্পেনসেটরি কস্ট। সর্বোচ্চ ক্ষতিপূরণমূলক খরচ 20,000 ছিল আগে, 2025 সালে সংশোধনীতে করা হয়েছে 50,000। 50,000 লিখে দেন, যা বইতে লেখা নাই। আগে ছিল 20,000, এখন কত? 50,000। পাইছেন? তারপরে দেখেন 35 খ বিলম্বের জন্য খরচ, কস্ট ফর ডিলে। সর্বোচ্চ খরচের আদেশ হতে পারে, গোল দিবেন 3,000 টাকা। কস্ট ফর ডিলে কত? 3,000 টাকা। যারা আমাদের এখানে ক্লাস করেন, যাদের এখনো বসে থাকতে কষ্ট হয়, কখন ছুটি দেবে এই ধরনের কথা মনে আসে, তারা এখনো এ জায়গা মানে পড়ার প্রতি ভালোবাসা তৈরি হয় নাই। বুঝতে পারছেন? আর এই জায়গা আপনারা বসলে পড়ার কিন্তু 60-70% এমনি হয়ে যায়। বাসায় বসে খালি পড়বেন, ধরেন এই সেম লেকচার আমার এখানে একটা হোয়াইট বোর্ড থাকতো বা একটা ডিজিটাল বোর্ড থাকতো, এই যা যা পড়াইছি এ কিন্তু আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে আমি আমার মতো করে আলোচনা করে দিলাম, আপনারা খাতায় লিখলেন, শেষ। তাতে আমারও কষ্ট কম হয়, এত লাইন বাই লাইন পড়া লাগে না। কিন্তু লাইন বাই লাইন পড়ানোর একটাই উদ্দেশ্য, যে আপনাদের এই যে যা পড়াচ্ছি এই বইয়ের বাইরে কিছু পড়ার দরকার নাই। এই বই যদি আমরা যা পড়তেছি প্লাস যা লেখাচ্ছি এডিশনাল, এইগুলা যদি আপনি ন্যূনতম ফলো করেন, এখান থেকে 85%-এর উপরে কমন পড়বে ইনশাল্লাহ, প্রিলি লিখিত মিলাইয়া। বুঝছেন? এখন তার 100% দরকার, তারে আবার মানে আরো অনেক পড়তে হবে। যদি কারো 85%ও পড়া না ভরে তাহলে ভিন্ন কথা, কিন্তু 85% এই যে আমরা যা পড়তেছি 85% মার্কস এখান থেকে ইনশাল্লাহ পাওয়া যাবে। বেশিও হতে পারে, কম হবে না ইনশাল্লাহ। তাহলে দেখেন জেনারেল কস্টের পরিমাণ কত? সুনির্দিষ্ট নাই, 35 ধারা। ক্ষতিপূরণমূলক খরচ 35 ক, পরিমাণ কত? 50,000। আগে ছিল কত? 20,000। আর বিলম্বের জন্য খরচ, কস্ট ফর ডিলে কত? সর্বোচ্চ 3,000। এখন এই বিষয়গুলো আমরা একটু ব্যাখ্যা করব। দেখেন প্রথমে চলে আসি সাধারণ খরচ। 35 ধারা। 35 ধারায় আদালত সাধারণ খরচের আদেশ দিতে পারে। 35 ধারায় আদালত মকদ্দমায় খরচের উপর সর্বোচ্চ গোল দেবেন 6% বার্ষিক সুদ প্রদানের আদেশ দিতে পারে। কয় পার্সেন্ট? 6%। এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কোন ধরনের খরচের উপর বার্ষিক সুদ প্রদানের নির্দেশ দিতে পারে। 3 প্রকার খরচ করছি, এই 3 প্রকারের মধ্যে অন্য কোনোটাই বলে নাই, শুধু বার্ষিক সুদের কথা বলছে। কততে? সাধারণ খরচ। কত পার্সেন্ট? 6%। আদালত বলতে পারে যে বাদী তুমি এত টাকা খরচ তো দিবা, 20,000, 50,000 বা 1 লাখ দিবা, এটার উপর বার্ষিক সুদ দিবা কত? 6%। বুঝছেন? এখন আমরা চলে আসি 35 ক। মিথ্যা, হয়রানিকর, মিথ্যা কি ফলস, হয়রানিকর, ভেক্সাসাস দাবির ক্ষেত্রে ক্ষতিপূরণমূলক খরচ বা কম্পেনসেটরি কস্ট। আমি একটু ব্যাখ্যা দিই, তারপরে আমরা পড়বো। দেখেন
ক্ষতিপূরণমূলক খরচ হচ্ছে একটা মামলা যখন চলমান আছে, চলমান থাকা অবস্থায় এক পক্ষ আদালতে একটা দরখাস্ত দিছে, ধরেন সে আরজি সংশোধনের দরখাস্ত দিছে 6 দেশের 17 বিধিতে, অথবা লিখিত জবাব সংশোধনের দরখাস্ত দিছে, ওইটাও 6 দেশের 17, অথবা মামলা স্থানান্তরের আবেদন করছে 22 ধারা বা 24 ধারা, মনে আছে মামলা স্থানান্তর? ধরেন উদাহরণস্বরূপ বাদী আবেদন করছে, বাদী বা বিবাদী, বাদী বিবাদী যে, উদাহরণস্বরূপ ধরি বাদী আবেদন করছে 6 দেশের 17তে। তো এখন আদি সংশোধনের বিবাদী শুনানির দিন এসে বলতেছে যে ইওর অনার, বাদী এই জায়গায় 6 দেশের 17 বিধিতে যে দরখাস্তটা করছে, এই দরখাস্তটা বাদী মামলা করছে ঠিক আছে, বাট বাদী জানে এই মামলায় সে হেরে যাবে। সে মামলায় হেরে যাওয়ার জন্য এখন শুধু শুধু মিথ্যা তুচ্ছ দাবি করার জন্য, মানে সময়টাকে কাটিয়ে দেওয়ার জন্য সে এখানে একটা মিথ্যা তুচ্ছ দাবি করে আরজি সংশোধনের দরখাস্ত করছে। তো বাদীর এই দাবিটা হলো মিথ্যা তুচ্ছ এবং কি হয়রানিকর। এটা বলতেছে কে? বিবাদী। তাই বাদীর দরখাস্ত নামঞ্জুর করা হোক, বিবাদী বলতেছে। এবং আদালত যদি বিবাদীর ব্যাখ্যায় সন্তুষ্ট হয় এবং সবকিছু যাচাই বাছাই করে যদি বাদীর দরখাস্ত নামঞ্জুর করে, মানে তার আরজি সংশোধনের দরখাস্ত কি করলো, নামঞ্জুর করছে, তাহলে আসলেই প্রমাণিত হলো যে বাদীর দাবিটা ছিল মিথ্যা তুচ্ছ। বুঝছেন? এই ক্ষেত্রে আদালত বিবাদী খরচ চাইতে পারে, যে না যেহেতু বাদীর দাবিটা মিথ্যা তুচ্ছ হয়রানিকর, তা আমার এখন খরচ দেওয়া হোক, ক্ষতিপূরণমূলক খরচ। কত? সর্বোচ্চ কত? 50,000 সর্বোচ্চ। বুঝছেন? অথবা বিবাদী এসে মামলা স্থানান্তরের আবেদন করছে 22 ধারায়, বাদী বলতেছে যে ইওর অনার, এই মামলা স্থানান্তরের কোনো ভিত্তিই নাই, সে এই দরখাস্তটা করছে শুধু শুধু মামলারে বিলম্ব করার জন্য, আমি যদি প্রতিকার না পাই ইচ্ছা করে এটা করতে। আদালত বিবাদীর দরখাস্ত নামঞ্জুর করে দিছে, তাহলে বাদী এখন আদালতে আহ্বান জানাবে ইওর অনার, যেহেতু তার দরখাস্ত নামঞ্জুর করছেন, তার মানে তার দাবিটা আসলেই মিথ্যা তুচ্ছ এবং হয়রানি করে। এখন তারে বলেন আমারে ক্ষতিপূরণ দিতে, কত টাকা? সর্বোচ্চ 50,000। সর্বোচ্চ 50,000। জি জি, অ্যাট এনি স্টেজ অফ দ্য সুট। কিন্তু শর্ত হলো কোন পক্ষ এসে আগে একটা কি দরখাস্ত করবে? মিথ্যা তুচ্ছ হয়রানিকর দাবি করবে। বুঝতে পারছেন? এটা বাদীও হতে পারে, বিবাদীও হতে পারে। এই যে দেখেন, মিথ্যা ফলস বা হয়রানিকর ভেক্সাসাস দাবি বা অজুহাত ডিফেন্সের জন্য দেওয়ানি কার্যবিধির 35 ক ধারায় ক্ষতিপূরণমূলক খরচ বা কম্পেনসেটরি কস্টের জন্য আবেদন করা যায় যদি কোনো পক্ষ আপত্তি উত্থাপন করে যে অপর পক্ষের দাবি বা অজুহাত হলো, আন্ডারলাইন কর, মিথ্যা হয়রানিকর, তখন আদালত উক্ত আপত্তি উত্থাপনকারীকে ক্ষতিপূরণ স্বরূপ ক্ষতিপূরণমূলক খরচ প্রদানের আদেশ দিবে যদি আদালত সন্তুষ্ট হয় যে, দেখেন, যদি আদালত সন্তুষ্ট হয় যে উক্ত দাবি বা অজুহাত হলো মিথ্যা বা হয়রানি কর এবং উক্ত দাবি বা অজুহাত সম্পূর্ণ বা আংশিক প্রত্যাখ্যাত হয়েছে, মানে সে যে দাবিটা করেছে সেই দাবিটা কি হয়েছে? প্রত্যাখ্যাত হয়েছে। আমরা চলে এসে জেনে রাখা ভালো, 35 ক ধারায় সর্বোচ্চ কত হবে? 50,000 টাকা ক্ষতিপূরণমূলক খরচের আদেশ দিতে পারে। দেওয়ানি মামলায় সর্বোচ্চ ক্ষতিপূরণমূলক খরচ হলো কত টাকা? 50,000। 20,000 কেটে কত করে দিবেন? 50,000। আপিল ব্যতীত অন্য কোনো মকদ্দমা, ডিক্রি জারির কার্যক্রম, অন্যান্য কার্যক্রমে মিথ্যা হয়রানিকর দাবি বা অজুহাতের জন্য ক্ষতিপূরণমূলক খরচের আবেদন করা যায়। অর্থাৎ গোল দিবেন 35 ক আপিলের ক্ষেত্রে প্রযোজ্য না। গোল দেন, 3টে স্টার দেন। 35 ক আপিলের ক্ষেত্রে প্রযোজ্য না, এই কথাটার অর্থ কি? আমি একটু ব্যাখ্যা দিই, তাহলে ভালো বুঝবেন। ধরেন যখন কেউ কোনো মামলায় হারে, তখন যে মামলায় হারছে তার প্রতিকার হচ্ছে আপিল করা। কোথায়? উচ্চ আদালত। এবং আপিল হচ্ছে একটা কায়েমি অধিকার। কায়েমি অধিকার মানে হলো যে অধিকার থেকে কাউরে বঞ্চিত করা যায় না। এখন দিনেশ একটা মামলায় হারছে, হারার পরে দিনেশ আবার আপিল করছে, আপিলে যাইও হারছে। এখন দিনেশের যে, মানে যে মামলায় জয়লাভ করছিল সে আইসে আপিলে যখন দিনেশ হেরে গেছে, আদালতে বলতেছে যে অনার দেখছেন মূল মামলায় হারছে তো হারছে ঠিক আছে, তাহলে আপিলটা সে শুধু শুধু মিথ্যা তুচ্ছ আমারে হয়রানি করার জন্য আপিলটা করছে, তো আমি যেহেতু তার আপিলটাও রিজেক্ট হয়ে গেছে, তো আমারে এখন দিনেশে বলেন ক্ষতিপূরণমূলক খরচ 50,000 টাকা দিতে। কারণ আদালত বলবে না না, আপিলে ক্ষতিপূরণমূলক খরচের আবেদন করা যায় না, কারণ আপিল একটা কি অধিকার? কায়েমি অধিকার। বুঝছেন? তো তাহলে আপিলের ক্ষেত্রে ক্ষতিপূরণমূলক খরচ পাওয়ার কোনো বিধান নাই। তারপরে দেখেন
দরখাস্ত দেওয়া যায় মানে কি? আপনি এরে গরুর থেকে দুধ দোয়াইতে পারবেন? চেষ্টা তো করা যায়। এখন আপনি যদি এরে গরুতেও চেষ্টা করতে চান আপনার ব্যাপার, দেখেন। আচ্ছা দেখেন, 35 ক ধারায় ক্ষতিপূরণমূলক খরচ প্রদানের আদেশ দেওয়া আদালতের জন্য বাধ্যতামূলক, কিন্তু সাধারণ খরচ ছিল বিবেচনামূলক। ক্ষতিপূরণমূলক খরচ দিতে আদালত বাধ্য যদি দরখাস্তটা মিথ্যা, তুচ্ছ এবং হয়রানি বলে কি হয়, নামঞ্জুর হয়। এখন প্রতিকারে আসেন। 35 ক ধারায় ক্ষতিপূরণমূলক খরচ আদেশের বিরুদ্ধে আপিল করা যায়। এখন আপনি বলবেন যে একটু আগে বললেন যে আপিলে প্রযোজ্য না, আবার এখন আপিল করা যায়, কাহিনী কি? একটু আগে যে আপিলে প্রযোজ্য না মানে আপিল করছে, আপিলে হাইরে গেছে, তার কাছে আপনি ক্ষতিপূরণমূলক খরচ চাইতে পারবেন না, একটু আগে হলো ওইটা। আর এই জায়গা হলে যে যখন কারো ধরেন একজন মামলা স্থানান্তরে আবেদন করছিল, তার আবেদনটা প্রত্যাখ্যাত হয়েছে, তারে বললো যে তুমি 50,000 টাকা দিয়ে দাও, তাহলে যারে দিতে বলছে তার প্রতিকার হচ্ছে আপিল। সে ওই খরচ আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবে। বুঝতে পারছেন? এই যে দেখেন, 104 ধারা অনুযায়ী 35 ক ধারায় প্রদত্ত ক্ষতিপূরণমূলক খরচের আদেশ হলো আপিলযোগ্য আদেশ। বুঝছেন? তাহলে আপিলে ক্ষতিপূরণমূলক খরচের আবেদন করা যায় না, এটা যেমন সত্য। আবার যারে অলরেডি ক্ষতিপূরণমূলক খরচের আদেশ দিছে তার প্রতিকার হলো আপিল, কারণ এটা একটা আপিলযোগ্য আদেশ। বুঝছেন? এখন যে কথাটা এখানে বলা নাই সে কথাটা আমি একটু বলি, তারপর উদাহরণ পড়লে ক্লিয়ার হবে। ধরেন একজন 22 ধারার দরখাস্তটা, মামলা স্থানান্তরের দরখাস্ত করে কে? বিবাদী। বিবাদীর দরখাস্তটা নামঞ্জুর হয়েছে, তাহলে এখন আদালত ক্ষতিপূরণের নির্দেশ দিবে কারে? বিবাদীরে। বিবাদীরে বলবে যে তুমি 50,000 টাকা দিবা কারে? বাদীরে। তাহলে এই মুহূর্তে বিবাদীর প্রতিকার কি? আপিল। কত ধারায়? 104 ধারায়। ধরেন বিবাদীরে বলছে যে তুমি 30,000 টাকা দিবা, সর্বোচ্চ দেওয়ার নির্দেশ দিতে পারতো কত? 50,000। দিতে বলছে কত? 30,000। এখন যিনি পাবে টাকাটা সে অসন্তুষ্ট, সে তো বলতেছে আমি তো 50,000 পাওয়ার অধিকারী, আমি তো 30,000 আমার মন ধরে নাই। তাহলে যে পাবে তার প্রতিকার হলো রিভিশন। বুঝেন কিনা? ক্ষতিপূরণ যে পাবে তার প্রতিকার কি? এখন আপনি বলতে পারেন যে পাবে তা আবার রিভিশন করবে কেন? পাবে রিভিশন করবে এই কারণে, কারণ তার মন ভরে নাই, তার তো 50,000 টাকা পাওয়ার মানে সেই বিধান আছে। আর যে দিবে তার প্রতিকার কি? আপিল। তাহলে মনে রাখবেন, ক্ষতিপূরণ যে দিবে তার প্রতিকার আপিল, আর যে পাবে তার প্রতিকার কি? রিভিশন। আমরা একটা উদাহরণে চলে যাই। দেখেন উদাহরণ, এ মকদ্দমার বিচার বিলম্ব করার জন্য মিথ্যা কারণ দেখিয়ে মকদ্দমা স্থানান্তরের আবেদন করে। এ। বি আপত্তি উত্থাপন করে যে এর মকদ্দমা স্থানান্তরের দাবি হলো মিথ্যা এবং হয়রানিকর। বি এসে বলতে চায় ইওর অনার, এ যে আবেদনটা করছে এটা হলো মিথ্যা, তুচ্ছ এবং হয়রানিকর। আদালত মকদ্দমা স্থানান্তরের আবেদন প্রত্যাখ্যান করে। এই ক্ষেত্রে এ কে আদালত আদেশ দিতে পারে যে বি কে ক্ষতিপূরণ খরচ প্রদান করার, যা সর্বোচ্চ কত? 50,000 হবে। এখন আর 20,000 না, এখন কত? তাহলে এই জায়গায় বলেন তো এ এর প্রতিকার কি? এ তো আপিল করবে। আর বি যদি 20,000 পাইছে, তারপর আর ধরে নাই, সে চাচ্ছে যে আমি তো আরো চাই, তাহলে বির প্রতিকার কি? রিভিশন। সম্পূর্ণ দিতে হয় যোজনাটা করবে না আদালত স্বপ্ন দিতে হয়ে পারে, অথবা পক্ষ তো আবেদনও করতে পারে। 35-এর খতে আসি, কস্ট ফর ডিলে। ইসমাইল, ডিলে পিটিশন, উকিল সাহেবরা বলে ডিলে পিটিশন, এই সেই ডিলে পিটিশন। দেখেন কস্ট ফর ডিলে, তো একটু বোঝাই আগে। 35 খতে বলছে কস্ট ফর ডিলে। কস্ট ফর ডিলে মানে হলো
যে আপনি একটা দরখাস্ত করতে দেরি করে ফেলাইছেন, এই দরখাস্তটা আরো আগে করা উচিত ছিল, বা আরজি সংশোধনের জন্য আদালত আপনার সময় দিয়েছে 14 দিন, এখন আপনি 20 দিনের মাথায় যাই আরজি বলতেছেন যে ওনার আমার এই আরো 5 দিন দেরি তো করে ফেলাইছি, আরো 10 দিন দেয়া হোক। তার মানে আদালত যে সময় নির্ধারণ করে দিছিলেন তার চেয়েও আপনার বিলম্ব হয়ে গেছে। এখন আদালত বলবে ঠিক আছে, তাহলে তোমার এটা আমি মঞ্জুর করতে পারি, বা কিন্তু তোমার খরচ দিতে হবে। এটারে বলে কস্ট ফর ডিলে। অর্থাৎ যখন আপনি কোনো ঘটনা ঘটাইতে দেরি করে ফেলছেন, প্রকৃতপক্ষে এই ঘটনাটা আরো আগে ঘটানো যেত, দরখাস্তটা আরো আগে করা যেত, তখন আদালত যে ধরনের খরচের নির্দেশ দিবে সেটা কি, কস্ট ফর ডিলে। তো এটা আছে কত ধারায়, 35 খ। 35 খ ধারায় আদালত অন্তর্বর্তীকালীন বিষয়, ইন্টারলোকুটরি ম্যাটার্স। অন্তর্বর্তীকালীন বিষয় বুঝেন? দুইটা বিষয়ের দেখুন, একটা একটা বিষয় চলমান থাকা অবস্থা আর একটা বিষয় আদেশ দিচ্ছে। যেটা পার্মানেন্ট না। অন্তর্বর্তীকালীন বিষয় মানে মামলা চলমান থাকা অবস্থায় যে দরখাস্তগুলো করে সেটার বলে অন্তর্বর্তীকালীন দরখাস্ত। বুঝছেন? বর্তমানে বাংলাদেশে কোন সরকার চলে? এটা কি পার্মানেন্ট? না, পার্মানেন্ট একটা আসবে, আর এটা হলো অন্তর্বর্তীকালীন। ঠিক একই ভাবে মামলা চলমান থাকা অবস্থায় যে আর্জি সংশোধন দরখাস্ত করে, সময়ের আবেদন করে, অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করে, রায়ের পূর্বে ক্রোকের আবেদন করে, এই সবগুলো হলো ইন্টারলোকুটরি ম্যাটার্স। বুঝছেন? তো 35 খ ধারায় আদালত অন্তর্বর্তীকালীন বিষয়ে আবেদন বিলম্ব করার কারণে খরচ প্রদানের আদেশ দিতে পারে। 35 খ-এর 1 আছে, আবার দেখেন আপনাদের জ্বালা কত, 35 খ-এর আবার সাবসেকশন 1 যোগ করছে। 35 খ-এর 1 ধারা প্রযোজ্য হবে যে ক্ষেত্রে আদালত কর্তৃক গোল দিবে নির্ধারিত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন বিষয় আবেদন বা লিখিত আপত্তি পেশ করতে ব্যর্থ হয়। 35 খ-এর 1 হলো যে আদালত একটা সময় নির্ধারণ করে দিয়েছিল 10 দিন, 10 দিনের মধ্যে আপনি পারেন নাই, সেই ক্ষেত্রে হলো 35 খ-এর 1। অপরদিকে 35 খ-এর 2 প্রযোজ্য হবে যে ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন বিষয়ে কোনো দরখাস্ত পূর্বেই পেশ করা যেত, আদালত কোনো সময় টময় দেয় নাই, বাট আপনি এই দরখাস্তটা আরো আগে দিতে পারতেন, আরো আগে দিতে পারতেন, সেই ক্ষেত্রে দেন নাই, সেই ক্ষেত্রে খরচের নির্দেশ দিবে কততে, 35 খ-2। আমি দুইটা উদাহরণ দিই শুনেন। 35 খ-এর 1 বলছে আদালত যে ক্ষেত্রে সময় নির্ধারণ করে দেয়, আদালত বললো আর্জি সংশোধন করবা 10 দিনের মধ্যে, সে 15 দিনের মধ্যে আসছে, তাহলে আদালত সময় নির্ধারণ করে দিছিল কিন্তু সে সেটা দেরি করে ফেলছে, তাহলে 35 খ-এর 1। বুঝছেন? সেট অফ এর আবেদন মনে আছে? সেট অফ দাবি সমন্বয় অর্থের মামলায় বাদী বলে 10 লাখ টাকা আছে, বিবাদী বলে যে আমি বাদীর কাছে 5 লাখ পাই, দাবি সমন্বয় মনে আছে কিনা? তো সেট অফ এর আবেদন বিবাদী করে লিখিত জবাব দাখিলের সময় অথবা প্রথম শুনানির সময়, এই সময় যদি সে করে তাহলে আদালতের অনুমতির দরকার নাই। এখন রায় দিবে তার কয়দিন আগে এসে সে সেট অফ এর আবেদন করতে, তাহলে দেরি হয়ে গেছে না? আদালত বলবে যে তোমার তো এই সেট অফ এর আবেদন তো আরো আরো আগে করা উচিত ছিল, এখন যেহেতু করছো এই দরখাস্ত তো আরো আগে দিতে পারতা, যেহেতু আগে দাও নাই তাহলে তোমার ডিলে হয়ে গেছে, এখন তুমি কস্ট ফর ডিলে দিবা। 35 খ-এর 2। যে ক্ষেত্রে আদালত কোনো সময় নির্ধারণ করে দেয় 35 খ-এর 1, আর যে ক্ষেত্রে সময় নির্ধারণ করে দেয় নাই বাট এটা আরো আগে দেওয়া উচিত ছিল, সেই ক্ষেত্রে 35 খ-এর 2। এই যে দেখেন, আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে কোনো আবেদন বা লিখিত আবেদন পেশ না করা হলে আদালত উক্ত আবেদন বা লিখিত আপত্তি শুনানির জন্য গ্রহণ করতে পারে। শর্ত হলো যে পক্ষ নির্ধারিত সময়ে আবেদন বা লিখিত আপত্তি পেশ করতে ব্যর্থ হয়েছে সেই পক্ষকে আদেশ দিতে পারে অপর পক্ষকে সর্বোচ্চ কত টাকা, 2000 টাকা খরচ প্রদান করতে পারে। 35 খ-এর 1। আদালত নির্দিষ্ট সময় দিছিল, এই সময়ের মধ্যে পারেন নাই, তাহলে 35 খ-এর 1 কস্ট ফর ডিলে কত, 2000। পরেরটা দেখেন, লিখিত জবাব পেশের পরবর্তীতে মামলার কোনো পক্ষ কোনো বিষয়ে দরখাস্ত পেশ করেন যা আদালতের মধ্যে পূর্বেই পেশ করা যেত বা করা সমীচীন ছিল, যে দরখাস্তটা আরো আগে দেওয়া যেত, সেই আবেদন আদালত গ্রহণ করবে যদি দরখাস্তকারী পক্ষ অপর পক্ষকে আদালতের নির্দেশ ক্রমে অনধিক গোল দিবেন 3000 টাকা খরচ দেয়, বা যদি খরচ না দেয় তাহলে দরখাস্ত কি হবে, বাতিল হবে। যেমন দিয়ে লেখেন সেট অফ এর দরখাস্ত, যেমন দিয়ে লেখেন দেরিতে সেট অফ এর দরখাস্ত দাখিল, দেরিতে সেট অফ এর দরখাস্ত দাখিল।
হ্যাঁ, না এটা এক তো ফৌজদারি নেচার। করে তো দেন আগে দিনেশের মতো, অপর পক্ষের আইনজীবীকে বিভ্রান্ত, বিচারকও কয়েকজনের জিজ্ঞেস করুক, তারপর দেওয়া যাবে না। দেখেন, দিনেশ তো ফেমাস আছে, একদম প্রথম থেকে দেখেন একদম আরো ফেমাস দুইজন আসে নাই, তারা লিখিত পরীক্ষার জন্য আছে। বিথিকা বিশ্বাস। দীপিকা দিদি আর আরিফ। হ্যাঁ বলেন দিনেশ সাহেব বলেন, বুঝে পাচ্ছেন না? হ্যাঁ 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 এত পেশায়েন না, যখন এর সংশোধনের দরখাস্ত করে ফেলছে তাইলে আবার কি কষ্ট, মানে কম্পেনসেটরি কস্ট। হ্যাঁ তখন আমার কিন্তু স্যার ওই প্রতিবেদন আমার পক্ষে দেয়, আমি তাই আমার মনে করে দিলাম আমার পক্ষে প্রতিবেদন দেয় এই যে ভুল কেস সেটা লিখে দেওয়ার সঙ্গে আমার রাইট এবার এটা তো এই জায়গার বিষয় না। আপনার আরজি সংশোধনের দরখাস্ত যদি নামঞ্জুর করতো তাহলে অপর পক্ষ চাইতে পারতো, যেহেতু নামঞ্জুর করতেন তাহলে এই দরখাস্তটা মিথ্যা, তুচ্ছ, হয়রানিকর, কম্পেনসেটরি কস্ট দেবে কত, 50,000, ওই জায়গায় কথা শেষ। আর কোন দরখাস্ত, দেখেন আমি একটা উদাহরণ দিই, আপনি বিবাদী ধরেন লিখিত জবাব সংশোধনের আবেদন করছে, বলেন তো বিবাদীরে আদালত বলতেছে, আদালত সময় দিছে যে তুমি 15 দিনের মধ্যে সংশোধন করবা, সে আসছে 20 দিন পরে, তাহলে এই জায়গায় কোন খরচ হবে? 35-এর ক্ষয়ের এক কত, 2,000। কিন্তু যদি এরকম হতো যে বিবাদী আরজি সংশোধনের লিখিত জবাব সংশোধন দরখাস্ত দিছে রায়ের 2 দিন আগে, তখন আদালত বলল যে এই সংশোধনে তো তোমার আরো আগে দেওয়া দরকার ছিল, এখন যেহেতু দিছো একসেপ্ট করা যাবে কিন্তু খরচ দিতে হবে, কত টাকা? এটা কত? 35-এর ক্ষয়ের 2। বুঝছেন? যদি এরকম হয় যে বিবাদী লিখিত জবাব সংশোধনের আবেদন করছে, বাদী এসে বলতেছে যে রনার এই দরখাস্ত হলো মিথ্যা, তুচ্ছ, হয়রানিকর, এর দরখাস্ত নামঞ্জুর করা হোক, এবং আদালত বিবাদীর দরখাস্ত নামঞ্জুর করছে, তাহলে এখন আদালত বিবাদীরে কোন খরচের নির্দেশ দিবে? কম্পেনসেটরি কস্ট। কত টাকা? 50,000 টাকা। বুঝছেন? তাহলে খরচ আমরা সর্বসকলে পড়লাম 3 প্রকার। সাধারণ খরচ, কোন নির্দিষ্ট অ্যামাউন্ট নাই, সুদ কত? 6%। ক্ষতিপূরণমূলক খরচ 35 ক, সর্বোচ্চ কত? 50,000। সুদ কত? সুদের কথা নাই, দেওয়া বাধ্যতা মূলক। 35 খ, কস্ট ফর ডিলে, সর্বোচ্চ কত? 3,000। এর মধ্যে 35-এর ক্ষয়ের একে হচ্ছে 2 আর ক্ষয়ের 2-এ হচ্ছে কত? 3। এটা দেওয়া বাধ্যতামূলক না, এটা হচ্ছে কি বিবেচনামূলক। তাহলে 3 প্রকার খরচের মধ্যে বাধ্যতামূলক কোনটা? ক্ষতিপূরণমূলক খরচ। আর বাকি 2টা হলো কি বিবেচনামূলক। দেখেন আমরা অনেক পড়ে ফেলেছি, বিগত বছরের প্রশ্নটা দেখেন যে একটি আদালত খরচার উপর সুদ প্রদান করতে পারে বার্ষিক অনধিক কত? 6%। তারপরে দেখেন দেওয়ানি মামলার সর্বোচ্চ কত টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়া যায়? আগে ছিল, ওই মুহূর্তে উত্তর ছিল 20,000, বর্তমানে কত হবে বলেন? 50,000। আর বাদ বাকি যে প্রশ্ন আছে এগুলা পড়ে ফেলবেন। আগামীকাল সকালে আমরা 10টায় পড়া আছে, শনিবার সকাল 10টায়, ওখানে আমরা 21 আদেশ পড়বো। 21 আদেশ দেওয়ানি কার্যবিধির সবচেয়ে বড় আদেশ। এই আদেশ অনেক আইনের চেয়ে বড়, সাক্ষ্য আইনের সমান, এসআর অ্যাক্টের চেয়ে বড়, তামাদির চেয়ে বড়, বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ে বড়। তো আমরা ভয় পাবার কিছু নাই, আমরা হাতে গোনা কয়েকটা বিধিবিধান পড়বো। অনলাইন অফলাইনে যারা আছেন যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আর না হলে আমরা পরীক্ষায় চলে যাব। পরীক্ষা দিয়ে যান। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।
থাকুন স্যার, আসসালামু আলাইকুম।